প্লাজমোডিয়াম এই জিনিসটা কিন্তু একটা জেনাস জেনাস এবং এটার আন্ডারে অনেকগুলো স্পিসিস আছে। আমরা বলি যে প্লাজমোডিয়াম ভাইভেক্স আছে, প্লাজমোডিয়াম ওভেলে আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আছে, তা বাদে প্লাজমোডিয়াম ম্যালেরি এটা আছে, এবং আলটিমেটলি আর একটা নতুন বেরোইছে যেটাকে বলি আমরা প্লাজমোডিয়াম নলেসি। তো এটা হচ্ছে সাধারণত শুধুমাত্র মালয়েশিয়াতে হচ্ছে প্রাদুর্ভাব অনেক বেশি, অর্থাৎ মালয়েশিয়াতে এই নলেসি দিয়ে, মানে এমন একটা কথা প্রচলন আছে যে এই চারটা দিয়ে মালয়েশিয়াতে যা হয় তার থেকে নলেসি দিয়ে বেশি হয়। আনসার হচ্ছে কি হয়? আমরা প্লাজমোডিয়াম জেনাস নিয়ে আলোচনা যে করতেছি এবং এতগুলো স্পিসিস নিয়ে কথা বললাম, তো এগুলো দ্বারা হয়টা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে ম্যালেরিয়া হয়। ম্যালেরিয়া, হ্যাঁ। আমরা সবাই যেমন ডেঙ্গু বা আদার যে জ্বরের বিষয়গুলো, যে ডেঙ্গু হয়েছে, টাইফয়েড হয়েছে, সো এই এই জ্বরের রিলেটেড যে সকল ডিজিজ আছে সেগুলো নিয়ে যখন আমরা কথা বলি, আমরা অনেকেই ম্যালেরিয়া নিয়েও কিন্তু কথা বলি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ম্যালেরিয়া এমন একটা ডিজিজ যেটা কিন্তু অবশ্যই অনেক কনসার্নের একটা জায়গা। কারণ ম্যালেরিয়ার মধ্যে এই যে বলছিলাম না যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম একটা আছে, তো এই ফ্যালসিপারাম দ্বারা যে ম্যালেরিয়াটা হয় সেটা কিন্তু আমরা সেটাকে বলি যে এক ধরনের ম্যালিগনেন্ট একটা ম্যালেরিয়া, যেটা আমরা একটু পরে দেখবো। আসলে ম্যালিগনেন্ট মানে তো ক্যান্সার, আমরা বুঝি যে হয়তো বা ম্যালিগনেন্সি আছে, ক্যান্সার টাইপের কিছু একটা, কিন্তু না, এটা খুবই ডেঞ্জারাস কন্ডিশন ক্রিয়েট করতে পারে, যেটাকে বলি আমরা এটা সেরেব্রাল ম্যালেরিয়া করতে পারে। সেরেব্রাল ম্যালেরিয়া মানে কি, এরা হচ্ছে ব্রেনকে এফেক্ট করতে পারে, এবং ব্রেনকে এফেক্ট করে এই যে এই স্পিসিসটাই কিন্তু ব্রেনকে এফেক্ট করে। সো এই জন্য ফ্যালসিপারামকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই, এবং ফ্যালসিপারামের দ্বারা কি হয়েছে কি না এই জিনিসটা আমাদের সবারই একটা কনসার্নের জায়গা থাকে। সো এখন আমরা প্লাজমোডিয়াম নিয়ে আলোচনা করব। তো আমরা চারটে স্পিসিসের কথা বলে আসছি। প্লাজমোডিয়াম ভিভেক্স দ্বারা যে ডিজিজটা হয় সেটাকে বলি আমরা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। কেন বিনাইন? কেন বিনাইন? কারণ আমরা সবগুলোর আগেই বিনাইন ইউজ করব। জাস্ট আমরা হচ্ছে ফ্যালসিপারাম যেটা, এটার ক্ষেত্রে ম্যালিগনেন্ট এই কারণে ইউজ করি কারণ এটা হচ্ছে ব্রেনকে এফেক্ট করে, সেরেব্রাল ম্যালেরিয়া করে। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো যে এখানে কি হবে, এখানে জ্বর হবে, ফেব্রাইল একটা কন্ডিশন হবে, জ্বর ক্রিয়েট হবে। তো প্লাজমোডিয়াম ভিভেক্সের ক্ষেত্রে সাধারণত 2 দিন পরে জ্বরটা অ্যাপেয়ার করে, অর্থাৎ থার্ড ডেতে জ্বর অ্যাপেয়ার করে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা বলি হচ্ছে টার্সিয়ান। তো টার্সিয়ান ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করতেছি, অর্থাৎ তৃতীয়তম দিনে জ্বরটা অ্যাপেয়ার করে 48 ঘন্টা পরে, 2 দিন পরে, ঠিক আছে। তারপরে যে ফ্যালসিপারামের ক্ষেত্রেও টার্সিয়ান ম্যালেরিয়া, অর্থাৎ তৃতীয়তম দিনে জ্বরটা অ্যাপেয়ার করে। আর কোয়ার্টার্ন ম্যালেরিয়া মানে হচ্ছে এটা হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, এবং এই ম্যালেরিয়ার ক্ষেত্রে যে কোয়ার্টার্ন ম্যালেরিয়া পাওয়া যায় এটা মানে হচ্ছে 3 দিন পরে চতুর্থতম দিনে যে হচ্ছে জ্বরটা অ্যাপেয়ার করে। সো এই জন্য এটাকে বলি আমরা হচ্ছে কোয়ার্টার্ন। এই টার্মটা আমরা মনে রাখবো যে কোয়ার্টার্ন মানে চতুর্থতম দিনকে বোঝানো হয়েছে। 72 ঘন্টা পরে হচ্ছে গিয়ে জ্বরটা আসে। আর ওভালি যেটা, এটা তো সাধারণত বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়াই পাওয়া যায়, সেক্ষেত্রে এখানেও তৃতীয়তম দিনে জ্বরটা আসবে। এখন আর একটা যেটা নলেসি, প্লাজমোডিয়াম নলেসি যেটা, এটা সাধারণত বললাম যে মালয়েশিয়াতে এটার মানে ইনসিডেন্স অনেক বেশি, এবং এই নলেসি যেটা নতুন আবিষ্কার হয়েছে টাইপের, তো এটাতে সাধারণত এটাকে বলি আমরা কোটিডিয়ান, অর্থাৎ এটাতে দেখা যায় 24 ঘন্টা পর জ্বর আসে, 24 ঘন্টা পরই জ্বর আসে। তো এটা অনেক আর্লি। এবং তোমরা এটা জানো যে প্লাজমোডিয়াম এটার যে স্পিসিসগুলো এগুলো ছড়ায় কিভাবে? ফিমেল অ্যানোফিলিস মসকিউটো এটার বাইটের মাধ্যমে হিউম্যানের মাঝে এই এই যে প্রোটোজোয়াটা এটা ঢোকে, প্লাজমোডিয়াম গ্রুপের যে কোনো একটি স্পিসিস হয়তো বা ঢুকলো। তো ঢোকার পরে অর্থাৎ এই ফিমেল অ্যানোফিলিস মসকিউটা যে স্পিসিস দ্বারা ইনফেক্টেড সেটা ঢুকবে মানুষের বডিতে, এবং মানুষের বডিতে এরা অ্যাসেক্সুয়াল সাইকেল সম্পন্ন করে, এবং মানুষকে এজন্য আমরা বলি ইন্টারমিডিয়েট হোস্ট। সো মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডেফিনেটিভ হোস্ট, বাট কিছু ক্ষেত্রে আছে ইন্টারমিডিয়েট হোস্ট। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল কিন্তু ম্যালেরিয়া, মানে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। ডেফিনেটিভ হোস্ট বা সেক্সুয়াল সাইকেলটা হচ্ছে অ্যানোফিলিস মসকিউটোটাতে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মসকিউটোটা যখন মানুষকে কামড় দেয়, ম্যানকে কামড় দিল, তো কামড় দেওয়ার পরে ম্যানের মধ্যে হচ্ছে কি ঢুকাই দিবে, আমরা দেখবো যে স্পোরোজয়েট নামে একটা টার্ম আছে। ওই স্পোরোজয়েটটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু ইন্টার করে, যেটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম মসকিউটো বাইটের মাধ্যমে, এবং পরবর্তীতে মানুষের বডিতে অ্যাসেক্সুয়াল সাইকেলের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ওয়েতে আমরা দেখবো যে গ্যামেটোসাইট থাকে, মাইক্রোগ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট। ম্যাক্রো হচ্ছে সবসময় ফিমেলের ক্ষেত্রে ইউজ হয়। তো এই ম্যাক্রো আর মাইক্রোগ্যামেটোসাইট তৈরি হয়, যেটা
মানুষের বডি থেকে পরবর্তীতে মস্কিটো যখন আবার মানুষকে মানে মানুষের বডিতে পিক করে, তখন কিন্তু সেখান থেকে মস্কিটো আবার মানুষের বডি থেকে ব্লাড সাকিং এর মাধ্যমে এই গ্যামেটোসাইটগুলো নিজের মধ্যে নেয় এবং এই গ্যামেটোসাইটগুলোকে পরবর্তীতে প্রসেসিং করে আবার স্পোরজয়েড তৈরি করে, যেটা পরবর্তীতে আবার মানুষকে ইনজেক্ট করে। সো এটা একটা সাইকেল, যেটা আমরা দেখবো যে এই সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য। সো ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মস্কিটো, এবং মস্কিটো বাইটের মাধ্যমে মিললে ট্রান্সমিটেড হয়। হিউম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, আর ইনফেক্টিভ ফর্ম স্পোরজয়েড। এটা নিয়ে আমি বলে আসলাম। সো দেখো, একটা মস্কিটো যখন মানুষকে বাইট করলো, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে স্পোরজয়েডগুলো জমা থাকে। সো মস্কিটো যখন বাইট করলো তখন স্পোরজয়েডটা মানুষের মধ্যে ঢুকলো। তো এখানে তোমার খুব ভালো অ্যাটেনশন দিতে হবে এই কারণে, কারণ স্পোরজয়েডটা যখন ঢুকলো, স্পোরজয়েডটা চলে যায় লিভারে। সো লিভারে যখন যাবে, লিভারে গিয়ে এরা কি করে, এরা হচ্ছে সাইজন্ট তৈরি করে। কি বললাম? সাইজন্ট। সো এই সাইজন্টটা পরবর্তীতে সাইজনটা ভরা থাকে হচ্ছে অনেক অনেক মেরোজয়েট, এবং এই মেরোজয়ের জিনিসটাই হচ্ছে খুবই ডেঞ্জারাস জিনিস, কারণ সাইজন থেকে যখন মেরোজয়েটগুলো অনেক বেশি রিলিজ হচ্ছে, এই মেরোজয়েটগুলো চলে যাচ্ছে ব্লাডে। সো ব্লাডে যখন চলে যাচ্ছে, অর্থাৎ মেরোজয়েটগুলো চলে আসতেছে ব্লাডে। সো আলটিমেটলি এই যে মেরোজয়েটটা, এই মেরোজয়েটের টার্গেট থাকে ব্লাড, এবং ব্লাডের কি আরবিসি। সো আরবিসি থাকে এদের টার্গেট, এবং আরবিসি কে এরা অ্যাটাক করে, এবং আরবিসি কে এরা কি করতে থাকে, আস্তে আস্তে ডিস্ট্রাক্ট করতে থাকে। এবং এই যে আরবিসি কে অ্যাটাক করতেছে, যখন আরবিসিটা অ্যাটাক হচ্ছে সেই টাইমটাতেই কিন্তু জ্বরটা আসে, কি আসে, ফিভারটা আসে। সো এই টার্মটা আমাদের জানতে হবে। এই যে আমরা বলি যে ফেব্রাইল প্যারক্সিজম বা ফেব্রাইল একটা কন্ডিশন হচ্ছে, জ্বর হচ্ছে বা সিমটমসগুলো প্রকাশ পাচ্ছে, সেটা কখন, যখন আরবিসি কে অ্যাটাক করতেছে। সো আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন বলতেছি অর্থাৎ এক্সো ইরেথ্রোসাইটিক সাইজোগোনি, যেটা লিভারে হচ্ছে, এই লিভারের কন্ডিশনটা মানে ফার্স্ট লিভারে এতটুকু টাইম গেল, তারপর হচ্ছে গিয়ে পরবর্তীতে আবার আরবিসি কে অ্যাটাক করলো, তারপরে সিমটমসগুলো প্রকাশ পাবে। অর্থাৎ ইরাইথ্রোসাইটে যে অ্যাটাক করলো, ইরাইথ্রোসাইটিক যে কন্ডিশনটা বা ফেজটা সেটা পার করলো, তারপরে হচ্ছে গিয়ে মেনলি সিমটমসগুলো প্রকাশ পাবে। তো এই যে টাইমটা, যে মশা কামড় দেওয়ার পর থেকে এই পর্যন্ত আরবিসি কে অ্যাটাক করা পর্যন্ত যে টাইমটা, এটাকে বলি আমরা ইনকিউবেশন পিরিয়ড। সাইন সিমটমস প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত টাইমটাকে বলি আমরা ইনকিউবেশন পিরিয়ড। মনে রাখবা যে মশা কামড় দেওয়ার পরে সাইন সিমটমস অ্যাপিয়ার করা পর্যন্ত প্লাজমোডিয়াম ভিভেক্সের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড এবং প্লাজমোডিয়াম ওভালির ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড ইউজুয়ালি 13 থেকে 17 দিনের মতো, মানে এটার আশেপাশে 13 থেকে 17 দিন, এভাবে মনে রাখবা। এবং ভিভেক্স ওভালি দুইটার বানানি একটু ছোট টাইপের। ফ্যালসিপারামের ক্ষেত্রে একটু কম হয়, মনে রাখবা ফ্যালসিপারাম ব্রেনকে অ্যাটাক করে এবং এটা একটু তাড়াতাড়ি হয়, এটা হচ্ছে মোটামুটি 12 দিনের মধ্যেই হয়ে যায়, ঠিক আছে, 12 দিনের মধ্যে। অপরদিকে যেটা ম্যালেরি, প্লাজমোডিয়াম ম্যালেরি, এটাতে বেশি সময় লাগে, অলমোস্ট 28 দিন বা 1 মাসের মতো সময় লাগে যাইতে পারে। অপরদিকে যেটা হচ্ছে প্লাজমোডিয়াম নলেসি, এটা আমি আগেই বলছি যে এটাতে এমনিতেও কোটিডিয়ান টাইপের ফিভার হয়। সো কোটিডিয়ান টাইপের ম্যালেরিয়া 24 ঘন্টা পরে হচ্ছে জ্বর অ্যাপিয়ার করতে পারে, সেটা মনে রাখবো 10 দিন মনে রাখতে পারো ইনকিউবেশন পিরিয়ড। সো এইভাবে হচ্ছে তুমি ইনকিউবেশন পিরিয়ডগুলো সহজে মনে রাখতে পারো। আমি জাস্ট একটা রাফ ধারণা দেওয়ার ট্রাই করছি। বাট মেরোজয়েডটা অ্যাটাক করলো আরবিসিকে, আরবিসিতে গিয়ে মেরোজয়েডটা কি হয়, ট্রোফোজয়েড হয় ফার্স্টে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি যে সহজভাবে বলে দিলাম যে এই মেরোজয়েডটা আরবিসিতে অ্যাটাক করবে, এরকম না। আরবিসিতে গিয়ে কিছু ফেজেরা পার করে, ফার্স্টে ট্রোফোজয়েড হয়। ট্রোফোজয়েডের মধ্যে আর্লি ট্রোফোজয়েড আছে, লেট ট্রোফোজয়েড আছে। ট্রোফোজয়েডের পরে এরা কি হবে, এরা হচ্ছে আবারও সাইজন্ট হবে, সাইজন্ট। তো সাইজন্ট যখন হবে তারপরে গিয়ে এরা হচ্ছে আবার মেরোজয়েড হবে। এবং এই যে মেরোজয়েডটা হইলো, এই মেরোজয়েডটা কিন্তু পরবর্তীতে মানে একটা আরবিসিকে যায় তো মেরোজয়েডটা অ্যাটাক করলো, এটা ফার্স্ট কাহিনী হইলো। তো ওই আরবিসিটার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে, যে পরে ট্রোফোজয়েড হবে, সাইজন্ট হবে, আরো অনেক মেরোজয়েড হবে, এবং এই মেরোজয়েডগুলো পরবর্তীতে আরো আরবিসিকে অ্যাটাক করবে। সেইভাবে কিন্তু মানে প্রসেসিংটা চলতে থাকবে, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করতেছো, ধরো সাপোজলি এই যে একটা আরবিসি, এবং এই আরবিসির মধ্যে এরকম একটা রিং স্টেজ দেখতেছো। তো মনে রাখবা এই যে রিং স্টেজ, এরকম একটা রিং কন্ডিশন, এই যে ডট আছে একটা। তো আলটিমেটলি এই রিং যে ফর্মটা, এটাকে বলি আমরা হচ্ছে আর্লি ট্রোফোব্লাস্ট। অর্থাৎ ট্রোফোব্লাস্টটা নর্মালি যখন আর্লি অবস্থায় থাকে তখন এরকম তাদের মধ্যে রিং থাকে। সো রিং আছে মানে সেটা ট্রোফোব্লাস্টকে কাইন্ড অফ ইন্ডিকেট করে, এটা আমরা জাস্ট জানতে পারি। তার ক্ষেত্রে মেইনলি প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে ইউজুয়ালি বেশি প্রমিনেন্ট থাকে। আচ্ছা, যাই হোক, তার বাদে সবার ক্ষেত্রেই মানে রিং ফর্ম, জয়েন্ট মানে হচ্ছে রিং ফর্ম, এটা মনে রাখবো। এখন দেখো এই যে মেরোজয়েড দিয়ে এই সাইকেল এইভাবে আরবিসিকে কন্টিনিউয়াসলি ডিস্ট্রাক্ট করতে, সেটা তো ঠিক আছে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাইতে পারে যে এই যে আরবিসি থেকে এরা মানে মেরোজয়েডটা যেটা আরবিসিকে অ্যাটাক করতেছিল, সেটা পরবর্তীতে গ্যামেটোগনি হচ্ছে, গ্যামেটোসাইট তৈরি করতেছে, মাইক্রোগ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট। সো এই মাইক্রোগ্যামেটোসাইট গুলা পরবর্তীতে, ম্যাক্রো মানে বড় মানে ফিমেল মনে রাখবা, আর মাইক্রো মানে মেল। সো এইগুলাকে, এই গ্যামেটগুলাকে মশা যখন মানুষকে কামড় দিল, মশা পেটের মধ্যে নিয়ে নিল, এবং পরবর্তীতে মশার মধ্যে বেশ কিছু সাইকেল হয়, যেটার মাধ্যমে মশা জাইগোট তৈরি হয় ওই গ্যামেটগুলা থেকে, ম্যাক্রোগ্যামেট থেকে। পরবর্তীতে কিনেট তৈরি হয়, সিস্ট তৈরি হয়। আর এগুলোকে আমরা স্পোরোগনি বলি। স্পোরোগনি মানে সেক্সুয়াল ফেজটা যেটা মশার মধ্যে হচ্ছে, সেটাকে বলি আমরা স্পোরোগনি। ম্যানের মধ্যে যেটা হইলো এটা হচ্ছে সাইজোগনি, আর গ্যামেটোগনি মানে হচ্ছে ম্যানের মধ্যেই। গ্যামেটোগনি, সাইজোগনি এগুলো তো
এর মধ্যে হইলো, আর স্পোরোগনি যেটা সেইটাকে সেক্সুয়াল ফেজ বলতেছি। এবং পরবর্তীতে উসিসটা পরবর্তীতে দেখলাম মানে স্পোরোজয়েটটা তৈরি হইলো, এবং স্পোরোজয়েটটা মশার সালাইভারি গ্ল্যান্ডের মধ্যে যে জমা হইলো এবং এইভাবে মশা কিন্তু বাইট করলো। এখন একটা টার্ম একটু তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ধরো ম্যালেরিয়া, যেটা ম্যালেরিয়া কিন্তু শুধুমাত্র মশার কামড়ে ছড়াবে তা না, এরা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়াইতে পারে, এরা মায়ের বডি থেকে ভার্টিক্যালি ছড়াইতে পারে। এখন ধরো ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যদি ছড়ায়, আমরা কি বলছি যে ব্লাডে যখন আসতেছে সেই ফর্মটা কি, এবং মেরোজয়েডটা অ্যাটাক করলো আরবিসিকে, তখন আলটিমেটলি ট্রোফোজয়েডটা থাকে, ট্রোফোজয়েড ফর্মে কনভার্ট হয়। এই জন্য এই ট্রোফোজয়েডটা কিন্তু তখন ব্লাডের মাধ্যমে যদি ছড়ায় তাহলে ট্রোফোজয়েডটা থাকে ইনফেক্টিভ ফর্ম, তখন আর স্পোরোজয়েড কিন্তু হবে না। স্পোরোজয়েড হচ্ছে যখন মশা কামড় দিছে তখন স্পোরোজয়েডটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। রিপিট করলাম, সো একটা হইতে পারে প্রাইমারি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, বা যেটাকে আমরা প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনিও বলে থাকি, অর্থাৎ যেহেতু ইরাইথ্রোসাইটে যাওয়ার আগে হয়েছে তাই প্রি ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। এখানে মশার মধ্যে থেকে যে স্পোরোজয়েডটা আসে সেটা এক্সোইরাইথ্রোসাইটিক সাইজন তৈরি করে বা সাইজন তৈরি করে, এই সাইজন থেকে অনেকগুলো মেরোজয়েড তৈরি হয়। সাইজোগনিটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এটার ডিউরেশন কতদিন? সো এটা বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে এটা তো হেপাটোসাইটের মধ্যে হবে বা লিভারের মধ্যে হচ্ছে। তো লিভারের মধ্যে হচ্ছে, এখন এই লিভারের মধ্যে ফ্যালসিপারাম ইউজুয়ালি 6 দিন ধরে হয়, ভাইভেক্সে 8 দিন ধরে হয়, ওভালিতে 9 থেকে 11 দিন ধরে হয়, আর ম্যালেরিতে বেশি দিন ধরে হবে। সো মনে রাখবা ভিভেক্স আর ওভালি সেম টাইপের টাইম লাগে, ফ্যালসিপারাম একটু আগে ভাগে হয়ে যায়, ফ্যালসিপারাম নলেসি, আর ম্যালেরিতে একটু বেশি টাইম লাগে। সেভাবে জাস্ট একটু মনে রাখবা। এখন আসো ইরাইথ্রোসাইটে কি হয়। ইরাইথ্রোসাইটে মেরোজয়েড এসে যখন অ্যাটাক করলো তখন ট্রোফোব্লাস্ট হবে, মেরোজয়েড থেকে ট্রোফোব্লাস্ট হবে ইরাইথ্রোসাইটের মধ্যে। তো ট্রোফোব্লাস্টের আর্লি যে ট্রোফোব্লাস্ট, আমরা রিং স্টেজ বলতেছি, কারণ আমরা বলে আসছি ট্রোফোব্লাস্টের মধ্যে এরকম রিং থাকে। আচ্ছা, তারপর লেট ট্রোফোব্লাস্ট আলটিমেটলি সিজন হবে, এবং সিজন থেকে আবার অনেক মেরোজয়েড হবে। এটার ডিউরেশনটা দেখো যে টোটাল আলটিমেটলি ওই শুরু থেকে এই পর্যন্ত ডিউরেশন কিন্তু ফ্যালসিপারামের ক্ষেত্রে 48 ঘন্টা লাগলো, কিন্তু ম্যালেরিয়া এবং এইগুলোর ক্ষেত্রে 48 ঘন্টা লাগবে, কারণ এইগুলাই তো অ্যাকচুয়ালি ওই যে এইগুলার দ্বারাই আমরা বলতেছি এটাকে কোয়ার্টার নাকি টার্সিয়ান। সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে আরবিসিতে হচ্ছে, এবং আরবিসি থেকে অ্যাটাক করলে মিলি সাইন সিম্পটমগুলো প্রকাশ পায়। আর একটা টার্ম আমাদের একটু জানতে হবে, যে কি টার্মটা জানতে হবে আমাদের, এটা হচ্ছে লিভার। তাইলে এটা যদি লিভার হয়, আমি লিভার উল্টাপাল্টা আঁকাইছি, সো হাউএভার মনের ধরনেও এটা একটা লিভার। তো এই লিভারের মধ্যে আমি কি বললাম যে স্পোরোজয়েট আসবে, স্পোরোজয়েট। সেই স্পোরোজয়েটটা যে লিভারের মধ্যে আসলো মশার কামড় থেকে, সো এই স্পোরোজয়েটটা কিন্তু দেখা যাইতে পারে যে স্পোরোজয়েটটা এখানে লুকাই থাকবে বা ঘুমাই থাকবে, এরা আর পরবর্তীতে যায় যে সাইজন তৈরি করে মেরোজয়েট তৈরি করে ব্লাডে যাবে, এটা করবে না। এরা লিভারে হিপনোজয়েট হিসেবে জমা থাকবে। সো এই ঘটনাটা ঘটে কার ক্ষেত্রে? আনসার হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স এর ক্ষেত্রে ঘটতে পারে, ওভালির ক্ষেত্রে ঘটতে পারে। সো এই যে কন্ডিশনটা হচ্ছে যে হিপনোজয়েটগুলো লুকাই থাকতেছে, এবং পরবর্তীতে বিভিন্ন কন্ডিশন বা ফিভারেবল কন্ডিশন যখন পাচ্ছে তখন এরা কি করতেছে? রিল্যাপস করে। রিল্যাপস বলতে বোঝায়, ম্যালেরিয়ার রিল্যাপস বলতে বোঝায় এই হিপনোজয়েডগুলো পরবর্তীতে জেগে ওঠে ঘুম থেকে, এবং ঘুম থেকে জেগে ওঠে হচ্ছে এরা আবার নতুন করে এরা সিজন মেরোজয়েড তৈরি করে, আবার সেই মেরোজয়েড ব্লাডে আসবে, আবারও সেই ইনফেকশনটা করতেছে, সিমটমসগুলো প্রকাশ করতেছে। সো এইটা হিপনোজয়েড ঘটনা কার কোন স্পিসিসের ক্ষেত্রে ঘটে এটা ইম্পর্টেন্ট, যে ভিভেক্সের ক্ষেত্রে ঘটে। অপরদিকে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম নামে একটা জিনিস আছে, এটার ক্ষেত্রে একটা টার্ম ঘটে যেটাকে বলি আমরা রিক্রুডেসেন্স। সো রিক্রুডেসেন্স আর হচ্ছে রিল্যাপস, এই দুটার মধ্যে ডিফারেন্স আমাদের জানতে হবে। তো ডিফারেন্স আমরা জানবো, আমরা খুব ভালো করে এই দুটো পড়বো। তবে জাস্ট মনে রাখো যে রিক্রুডেসেন্সটা একটা ফ্যালসিপারামের ক্ষেত্রে পাওয়া যায়, এবং এটা পাওয়া যাওয়া মানে হচ্ছে যে রিক্রুডেসেন্সটা হয় সাধারণত যারা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হয়তো বা নেয় নাই, ঠিকঠাকভাবে নেয় নাই, এজন্য তাদের রিক্রুডেসেন্স হইতে পারে, ঠিক আছে। আর হিপনোজয়েড কাদের ক্ষেত্রে হইতে পারে এটাও আমরা জানবো একটু পরে। তবে আমরা একটা কথা বলে আছি যে ফ্যালসিপারামটা আমাদের বেশি হাইলাইটের জায়গা, এবং ফ্যালসিপারামটা এর ক্ষেত্রে ইরাইথ্রোসাইটিক যে সাইজোগনি, অর্থাৎ আরবিসিকে যে অ্যাটাক করা টাইপের সাইজোগনি, সেটা হচ্ছে ভিসেরাল ক্যাপিলারিসে হয়, অর্থাৎ ভিসেরাতে যে ক্যাপিলারি সেগুলাতে, অর্থাৎ স্পেশালি ধরো ব্রেইন, আমি ধরলাম প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ব্রেইনকে এফেক্ট করলো। এখন আমি যদি ব্রেনের ওইখান থেকে যে ভিসেরাল ক্যাপিলারি আছে সেখান থেকে ধরো ব্লাড কালেক্ট করলাম, তাহলে ব্লাড কালেক্ট করলে আমি হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন ফর্মগুলো আমরা বললাম, আমরা অনেকগুলো ফর্মের কথা এখানে বলছি। সো সেই মানে এই যে মেরোজয়েড, সাইজন, এটসেট্রা, তো এই সবগুলো ফর্ম আমাদের যদি পাইতে হয় তাহলে সেগুলো আমরা কই পাবো? আমরা হচ্ছে ভিসেরাল ক্যাপিলারিসে পাবো। কিন্তু আমরা জাস্ট পেরিফেরালি একটা ব্লাড নিলাম, এবং সেই ব্লাড নিয়ে স্মেয়ার করলাম, বডি থেকে একটা পেরিফেরাল জায়গা থেকে ব্লাড নিয়ে, ধরো আমি হাত থেকে ব্লাড নিলাম, নিয়ে হচ্ছে স্মেয়ার করলাম, অর্থাৎ একটা স্লাইড তৈরি করে সেখানে আমি ব্লাডে একটা ফিল্ম তৈরি করে আমি সেটা দেখতে চাইলাম। বাট সেখানে আমি শুধু যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ট্রোফোজয়েটের যে আর্লি ট্রোফোজয়েট আছে তাতে একটা রিং দেখতে পারবো, এবং শুধু গ্যামেটোসাইটগুলোই দেখতে পারবো।
কিন্তু বাকি যে জিনিসগুলা, বাকি যে ফর্মগুলা বা বাকি যে স্টেজগুলা, সেগুলো কিছুই দেখতে পারবো না, সেগুলো হচ্ছে ভিসেরাল ক্যাপিলারিসের ব্লাডে দেখতে পারবো। এজন্য বাট আমরা কিন্তু নর্মালি যখন পরীক্ষা করি, টেস্ট করি, তখন আমরা শুধু পেরিফেরাল মানে পেরিফেরাল যে ব্লাড আছে সেটাকে নিয়েই কিন্তু টেস্ট করি, পেরিফেরাল ব্লাড স্মিয়ার তৈরি করি। সো এই জিনিসটা আমাদের মাথায় ইম্পর্টেন্ট, যে শুধু যদি আমরা এই ফর্মগুলো পাই তাহলে সেটা কিন্তু প্লাজমোনিয়াম ফ্যালাসিপারামের ক্ষেত্রে আমরা এই ফর্মগুলো পাইতে পারি। এখন গ্যামিটোগনি যেটা হয়, এটাতে যেটা হয় যে প্রোফোজয়েডগুলা এক্ষেত্রে সিজন মেরোজয়েড হয়ে আবার সাইকেলটা রিপিট না করে আরবিসিতে এটা হচ্ছে গ্যামেটোসাইটে কনভার্ট হয়। গ্যামেটোসাইটটা পরবর্তীতে মেল ফিমেল গ্যামেটোসাইট হইতে পারে, যেটা হচ্ছে মসকিউটো এর জন্য ইনফেক্টিভ ফর্ম, অর্থাৎ এই ফর্মটাই মসকিউটোকে ইনফেক্ট করে। মসকিউটো এটা খায় ইনফেক্টেড হইলো, পরবর্তীতে মসকিউটো দেখা যায় আবার নতুন করে নিজের মধ্যে সেক্সুয়াল সাইকেল বা স্পোরোগনিটা কন্ডাক্ট করে। এখন আসলে যে সেকেন্ডারি এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল অর্থাৎ হিপনোজয়েড কি করতে পারে, হিপনোজয়েড হচ্ছে পরবর্তীতে সিজন মেরোজয়েড আবার রিল্যাপস করতে পারে, এটা হেপাটোসাইটের মধ্যে কিন্তু পরবর্তীতে মানে ব্লাডে চলে যাবে এবং আবার এই সাইকেলটা রিপিট করবে। তো প্লাজমোডিয়াম ভিভেক্স এবং ওভালির ক্ষেত্রে হচ্ছে রিল্যাপসটা হয়ে থাকে, অর্থাৎ লেটেন্ট যে কন্ডিশনটা সেটাকে বলে আমরা হিপনোজয়েড। মশার মধ্যে কি হচ্ছে, মশার মধ্যে গ্যামেটোসাইট, গ্যামেট, জাইগোট, উকিনের টু সিস্টেম এবং আলটিমেটলি স্পোরোজয়েড, এটা পরবর্তীতে হিউম্যানে দিয়ে দিতেছে। সেই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই মশার মধ্যে যে এই সাইকেলগুলো হচ্ছে বা স্পোরোগনিটা হচ্ছে, এই স্পোরোগনি মশার মধ্যে হইতে সময় লাগতেছে কত, 10 থেকে 14 দিনের মতো। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো আরও কী কীভাবে ছড়াইতে পারে ম্যালেরিয়া, ট্রান্সপ্লাসেন্টালি মা থেকে ফিটাসের মধ্যে ছড়াইতে পারে, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়াইতে পারে, তারপরে কন্টামিনেটেড নিডলসের মাধ্যমে ছড়ানো পসিবল। এবং এই সকল ক্ষেত্রে শর্টার ইনকিউবেশন পিরিয়ড থাকে, শর্টার ইনকিউবেশন পিরিয়ড কিন্তু থাকবে, কারণ এখানে কোনো হিপনোজয়েড স্টেজ নাই। এই জায়গায় ইউজুয়ালি লিভারের যে স্টেজটা প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই স্টেজও থাকে না, ইউজুয়ালি ডাইরেক্টলি ব্লাডে চলে যায়, ব্লাডের থ্রুতে এটা ট্রান্সমিটেড হয়, ট্রোফোজয়েড হয়তো বা ইনফেক্টিভ ফর্ম। যেমন ধরো আরেকটা ইম্পর্টেন্ট খুবই কথা, এটা জানা লাগবে, এটা ভাইভাতে ইনভেরিয়েবলি ধরে যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম যে আরবিসিকে ধরো অ্যাটাক তো করবে, কারণ আলটিমেটলি আমাদের সবগুলো স্পিসিসে আরবিসিকে অ্যাটাক করে। তো প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে এরা ইউজুয়ালি সব বয়সের আরবিসিকে অ্যাটাক করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট যে সব বয়সী বা সব আরবিসিকে অ্যাটাক করতে পারে। মনে রাখবে যেহেতু ফ্যালসিপারাম বেশি ডেঞ্জারাস, সেটা সব আরবিসিকে অ্যাটাক করতে পারবে। আর ইউজুয়ালি ভিভেক্স আর ওভালে এরা হচ্ছে ইউজুয়ালি ইয়াং যারা তাদেরকে হচ্ছে ইউজুয়ালি অ্যাটাক কিন্তু করে, ঠিক আছে। ইয়াং যারা স্পেশালি দেখা যায় যে 14 বছর মানে 14 দিন বয়সের আগেই হচ্ছে যাদের বয়স আরবিসি এমনদের অ্যাটাক করে। আর প্লাজমোডিয়াম ওভালের ক্ষেত্রে বলেছে রেটিকুলোসাইট, জাস্ট এটা মনে রাখবে ইয়াং আরবিসি বেশি অ্যাটাক করে। আর প্লাজমোডিয়াম ম্যালেরি হচ্ছে সাধারণত একটু ধরো একটা আরবিসির লাইফ স্প্যান কত 120 দিন। তো এরা হচ্ছে বয়স্ক আরবিসি যারা সেনেসেন্ট আরবিসি, এদেরকে কিন্তু অ্যাটাক ইউজুয়ালি করতে পারে। সো এই জন্য একটা বিষয় যে ইউজুয়ালি তাদেরই অ্যাটাক করে যারা একটু অনেক বয়স হয়ে গেছে আরবিসি। সো এদেরকে এখন রিল্যাপস আর রিক্রুডেসেন্সের টার্মটা ইম্পর্টেন্ট, যে হিপনোজয়েডটা যখন অ্যাক্টিভেশন হচ্ছে সে হচ্ছে রিল্যাপস, আর ইনএডুকেট ট্রিটমেন্টের ফলে হচ্ছে রিক্রুডেসেন্স হইতে পারে। ম্যালেরিয়া হইলে কি হবে, আনসার হচ্ছে ম্যালেরিয়া হইলে অনেক কমপ্লিকেশন হইতে পারে, তার মধ্যে অ্যানিমিয়া হইতে পারে। অ্যানিমিয়া কেন হইতে পারে, যেহেতু আরবিসিতে হেমোলাইসিস হওয়ার একটা চান্স থাকে এখানে, এবং আরবিসিগুলো ফ্র্যাজিলিটি বেড়ে যায় এবং আলটিমেটলি ইরাইথ্রোপোয়েসিসও এখানে ইন্টারফেয়ার করতে পারে ম্যালেরিয়ার ফলে। সো আলটিমেটলি এই কারণে অ্যানিমিয়া হচ্ছে, হাইপোক্সিয়া হইতে পারে। এখন এখানে একটা টার্ম আমরা এখানে একটু মেকানিজমটা একটু জানি, যে ব্লাড ভেসেলের মধ্যে ধরো এই যে হচ্ছে এন্ডোথেলিয়াম মানে তো জানো যে এই যে হচ্ছে ব্লাড ভেসেল, এটার মধ্যে যে ব্লাড চলতেছে, তো এখান দিয়ে হচ্ছে এন্ডোথেলিয়াম থাকে, তো সেই এন্ডোথেলিয়ামগুলো এই যে একটা এইভাবে বোঝানো হয়েছে। তো এইগুলো হচ্ছে এন্ডোথেলিয়াম। এখন এই যে জায়গাটা ধরো এখান দিয়ে আরবিসি চলতেছে, আরবিসির গায়ে এক ধরনের রিসেপ্টর থাকে, এগুলো আমরা পড়বো। তো আরবিসির গায়ে দেখো এই যে নব অ্যান্টিজেন থাকে, এটাকে বলি আমরা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ইরাথ্রোসাইটিক মেমব্রেন প্রোটিন বা 1। এই যে এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়ামের গায়ে এখানে বেশ কিছু লিগেন্ড আছে, এন্ডোথেলিয়াম সেল যেগুলো, এই জায়গায় বিভিন্ন লিগেন্ড থাকে। তো এই যে লিগেন্ডগুলো থাকে, এই লিগেন্ডগুলাতে যে কাজটা হয় যে এই লিগেন্ডগুলোর সাথে হচ্ছে এই অ্যান্টিজেনগুলা বাইন্ড করে বিভিন্ন কিছুর মাধ্যমে, যেমন ICAM1 সিরিজ 36 এগুলোর মাধ্যমে। এবং যখন বাইন্ড করলো তখন আলটিমেটলি এখানে যে আরবিসিগুলো ছিল সেগুলো চলে গেল পেরিফেরিতে যে এখানে অ্যাডহেয়ার হয়ে গেল। এবং এগুলো যখন অ্যাডহেয়ার হয়ে গেল দেখা যায় যে অন্যান্য যে বিভিন্ন সার্কুলেশনে এমনিতে যে আরবিসি ছিল যেগুলো ইনফেক্টেড ছিল না, ইনফেক্টেড আরবিসি হচ্ছে এইগুলা। তো ধরো এইগুলো ইনফেক্টেড এগুলো হচ্ছে আইসা এই অ্যাডহেয়ার করলো, যেটাকে আমরা সাইটো অ্যাডহেরেন্স। সো এর ফলে যেগুলা ইনফেক্টেড ছিল না ওইগুলো আইসা দেখা যায় যে এগুলার সাথে এভাবে আইসা অ্যাডহেয়ার করে আবার। সো এটাকে বলি আমরা রোজেটিং, অর্থাৎ যেগুলো ইনফেক্টেড না সেগুলো এসে এখানে
হচ্ছে আসতেছে ওইগুলোর কাছে, ফলে অটো অ্যাগ্লুটিনেশন হচ্ছে এবং আলটিমেটলি ব্লাড ফ্লো কিন্তু ঠিকঠাক হচ্ছে না। কারণ ব্লাড ফ্লো কেন ঠিকঠাক হবে না? কারণ এগুলো এসে যদি এখানে চিপকে থাকে, এখানে ব্লাড সার্কুলেশন কেমনে ঠিকঠাক হবে? সো এর ফলে কি হবে? হাইপক্সিয়া হওয়ার কিন্তু চান্স থাকবে। সো হাইপক্সিক কমপ্লিকেশন হিসেবে দেখা যাবে সেরেব্রাল ম্যালেরিয়া, সেই কন্ডিশনটাকে বলতেছি যে সেরেব্রাল ম্যালেরিয়া হইতে পারে, ব্রেনকে সিভিয়ারভাবে এফেক্ট করতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিওর কিন্তু হইতে পারে, হিমোগ্লোবিউরিয়া হইতে পারে, পালমোনারি ইডিমাও হইতে পারে। কোনিক ইনফেকশন বা রিপিটেড ইনফেকশন হচ্ছে ইউজুয়ালি প্লাজমোডিয়াম ম্যালেরি দ্বারা হইলে সেক্ষেত্রে দেখা যায় নেফ্রোটিক সিনড্রোম করতে পারে। সো কিডনিতে ম্যালেরি দ্বারা নেফ্রোটিক সিনড্রোম হইতে পারে। আর স্প্লিনোমেগালিও হওয়া পসিবল। এই যে একটু মাথায় রাখবো যে ফলিকুলার হাইপোপ্লাসিয়া হয়ে ম্যাসিভ স্প্লিনোমেগালিও কিন্তু ম্যালেরিয়াতে হইতে পারে। এখন ম্যালেরিয়া কিভাবে ডায়াগনোসিস করবো মনে রাখবা, গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা লাইট মাইক্রোস্কোপের সহযোগিতায় আমরা ব্লাড স্মিয়ার তৈরি করি। ধরো স্লাইডের মধ্যে এই যে হচ্ছে একটা জায়গা তৈরি করলে এখানে অনেক মানে অনেক ব্লাড আছে। সো এটাকে বললাম আমরা থিক ফিল্ম, অনেক ব্লাড আছে থিক। অপর দিকে এখানে একটা ফিল্ম তৈরি করলাম যেখানে কম আছে। তাহলে এখানে ধরো বেশি আরবিসি আছে বা বেশি ব্লাড আছে। তো এখানে একটা জিনিস চিন্তা করো যে একটা ঘরের মধ্যে 1000 জন আছে, বা তুমি একজনের ক্লাস নিচ্ছ, তো ক্লাসের মধ্যে হচ্ছে 1000 জন আছে। তো 1000 জন যখন আছে, তুমি 1000 জনকে কি করতে পারবা? গুনতে পারলা যে 1000 জন আছে, বা সবার নাম তো তুমি জানবা না। তো এই জন্য এই যে থিক ফিল্মটা আমরা তৈরি করি, এই থিক ফিল্মের মাধ্যমে আমরা কোয়ান্টিফাই করতে পারি যে আচ্ছা কতগুলা আছে বা মানে কতগুলা অর্গানিজম থাকতে পারে। বাট এই থিন ফিল্ম যেটার মধ্যে অল্প জিনিস আছে, ধরো তোমার ক্লাসে 5 জন আছে, সো তুমি ইন্ডিভিজুয়ালের নাম জানো, সো তুমি স্পিসিস আইডেন্টিফাই যদি করতে হয় তাহলে তোমার থিন ফিল্ম লাগবে। সো এটা পরীক্ষায় ধরে যে থিক ফিল্ম কখন, মানে থিক ফিল্মের ইম্পর্টেন্স কি আর থিন ফিল্মের ইম্পর্টেন্স কি। সো এই থিক আর থিন ফিল্মের ইম্পর্টেন্স আলাদা আলাদাভাবে জানা লাগবে, এটা ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে প্রতি মাইক্রোলিটার ব্লাডে 5 থেকে 10টা প্যারাসাইট পর্যন্ত থাকলে কিন্তু এরা আইডেন্টিফাই করতে পারবে, এবং প্যারাসাইটকে আইডেন্টিফাই করতে পারে, স্পিসিসকে আইডেন্টিফাই করতে পারে, সংখ্যা বলতে পারে। সো এই জিনিসটি পড়ে এবং এটা কস্ট ইফেক্টিভ, এবং এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। আরও বেশ কিছু মেথড আছে, যেমন আমরা জানি যে আমরা যখন ধরি যে ব্লাড, তো ব্লাডের মধ্যে একেবারে লাস্টের দিকে একটা টেস্ট টিউবে যখন আমি দিলাম ব্লাড, একেবারে লাস্টের দিকে জমা হচ্ছে আরবিসি একেবারে নিচে, তো মাঝে একটা বাফি কোট থাকে যেটার মধ্যে ডাব্লিউবিসি প্লাটিলেট এগুলো থাকে, আর উপরের দিকে হচ্ছে প্লাজমা থাকে। এটা আমরা জানি, আমরা ব্লাডে পড়ে আসছি, রাইট? সো আছে বাফি কোট, এই বাফি কোট থেকে আমরা হচ্ছে গিয়ে একটা টেস্টের মাধ্যমে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা কোয়ান্টিটেটিভ বাফি কোট মেথড বা মাইক্রো হেমাটোক্রেট টিউব, এই মেথডের মাধ্যমে দেখা যায় যে আমরা কিন্তু বের করতে পারি। এটাতে সেন্সিটিভিটি অনেক বেশি, অর্থাৎ যদি 2টা প্যারাসাইটও থাকে সেটাও কিন্তু আইডেন্টিফাই এরা করতে পারবে পার মাইক্রোলিটার ব্লাডে। বাট নর্মালি এটা করা হয়, এটা যেহেতু কস্ট এফেক্টিভ ইজি। কিছু আছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট বা আরডিটি। মনে রাখবার আরডিটি অ্যাকচুয়ালি কি প্রিন্সিপালের উপর কাজ করে? আইসিটি নাম শুনছো না? ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। সো একটা স্ট্রিপ থাকে, বা আমরা বলি একটা প্লাস্টিকের তৈরি একটি স্ট্রিপ আছে, যে স্ট্রিপে জাস্ট তুমি ব্লাডটা দিলা এবং এখানে মানে কিছু একটা বাফার দেওয়া হয়, এবং আলটিমেটলি এটার মধ্যে দিয়ে যখন রান করবে এখানে একটা কন্ট্রোল লাইন থাকে। ওই যে তোমরা প্রেগনেন্সি কিট দেখছো না, প্রেগনেন্সি টেস্টের কিট দেখো নাই, যদিও অনেকে দেখো নাই, কিন্তু তোমরা জানো যে প্রেগনেন্সি টেস্টের যে কিট সেটা যেমন আইসিটির মাধ্যমে অনেকগুলো টেস্ট করা হয় যেগুলো র্যাপিডলি রেজাল্ট পাওয়া যায়। সো এই র্যাপিড টেস্টগুলো কিন্তু আমরা করতে পারি। সো আমরা HRP2, হিস্টিডিন রিচ প্রোটিন 2, এই টার্মটা অনেক ইম্পর্টেন্ট, যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে HRP রিচ মানে হিস্টিডিন রিচ প্রোটিন 2 এরকম একটা মানে এগুলা কিন্তু আমরা র্যাপিড যে ডায়াগনস্টিক টেস্ট সেখানে দেখি। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, এর মধ্যে PCR যেমন এটা মোস্ট সেন্সিটিভ স্টেইন আমরা ইউজ করি। আমরা মনে রাখবা যে যেহেতু ব্লাড নিয়ে আমরা কাজ করতেছি, এখানে আমরা রোমানেস্কি স্টেইন ইউজ করি। রোমানেস্কি এটা তোমরা প্যাথোলজিতে পড়ছো। তো রোমানেস্কির মধ্যে অনেকগুলো আছে, রোমানেস্কি একটা গ্রুপ, তো এর মধ্যে আছে জিমসা, তারপরে রাইস, লিশম্যান। সো জিমসা, লিশম্যান এগুলো কমনলি ইউজ করা হয়। ম্যালেরিয়াল পিগমেন্ট, অর্থাৎ ম্যালেরিয়া যখন একটা আরবিসিকে ইনফেক্ট করতেছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনকে কাজে লাগায়া এরা হচ্ছে হিমোজয়েন নামে একটা জিনিস তৈরি করে। একটা দেখা যায় যে লেট ট্রফোজেট বা সাইজন স্টেজে ভালো বোঝা যায়, এবং বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে কালার ডিফারেন্স হইতে পারে। যেমন ভিভেক্সের ক্ষেত্রে ইউজুয়ালি ইয়েলো ব্রাউন হয়, ম্যালেরিয়ার ক্ষেত্রে গ্রাজুয়ালি লাইটেন হয়, ওভালিতেও লাইটেন হয়, বাট ফ্যালিসিপ্রামে ডার্কেস্ট ব্রাউন থাকে। এখান থেকে লাইটেন হইতে ভিভেক্সে যে মানে ইয়েলো ব্রাউন টাইপের হয়ে যায়। সো এখানে দেখানো হয়েছে যে এখানে ধরো এখানে একটা পিগমেন্ট এভাবে থাকবে। আরও বেশ কিছু আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি এই যে ধরো একটা আরবিসি, তো আরবিসির মধ্যে এরকম বিভিন্ন ডট বা আমরা বলি হচ্ছে এরকম বিভিন্ন ডট বা ক্লেফট থাকতে পারে। এই ডট বা ক্লেফট যেগুলো থাকতে পারে, ফ্যালসিপারামের ক্ষেত্রে মাউরার্স ডট নামে একটা ডট থাকে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। যে প্লাজমোডিয়াম ভিভেক্সের ক্ষেত্রে স্নাফনার ডট নামে ডট থাকে, ওভালির ক্ষেত্রে জেমস বা এটাকে আমরা শাফনার ডট বলতে পারি, আর ম্যালেরিয়ার ক্ষেত্রে জি ম্যান ডট থাকে। সো এইভাবে নামগুলো মনে রাখতে হবে। আর যেটা হচ্ছে ম্যালেরিয়া র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আইসিটির মাধ্যমে করি আমরা, ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট, সেটা কিন্তু ম্যালেরিয়াল অ্যান্টিজেনগুলোকে ডিটেক্ট করে। ম্যালেরিয়াতে বিভিন্ন অ্যান্টিজেন থাকতে পারে। মনে রাখবা যে সবগুলো ম্যালেরিয়াল স্পিসিসে
ল্যাকটোজ ডিহাইড্রোজিনেস এবং অ্যালডোলেস এই এনজাইমগুলা বা এগুলা উপস্থিত থাকে সব ম্যালেরিয়াল স্পিসে। এজন্য আমরা বলতেছি প্যান ম্যালেরিয়াল অ্যান্টিজেন, সব ম্যালেরিয়াতে এগুলো আছে। বাট ফ্যালসিপ্রামে একটা অ্যান্টিজেন স্পেশালি থাকে যেটাকে বলে আমরা হিস্টিডিন রিসপ্রোটিন 2। সো এই হিস্টিডিন রিসপ্রোটিন 2 এটা হচ্ছে ফ্যালসিপ্রামে থাকবে। সো এটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে এটা কিন্তু এটা র্যাপিডলি আমরা ডায়াগনস্টিক এই টেস্টটা করতে পারি। এই যেরকম স্ট্রিপ থাকে এই স্ট্রিপের মাধ্যমে আমরা টেস্টটা করি। নলেসিতে অ্যাকচুয়ালি এটা একটা জুনোটিক ম্যালেরিয়া। দেখা যায় যে বিভিন্ন অ্যানিমাল থেকে, ইউজুয়ালি অ্যানিমালদের হয় বাট সেটা হিউম্যানকে অ্যাটাক করতে পারে। এবং এটা কুটিডিয়ান ম্যালেরিয়া, 24 ঘন্টা পর ফিভার অ্যাপিয়ার করে। মানকি থেকে ইউজুয়ালি দেখা যায় এটা মানকিতে থাকে। আর মালয়েশিয়াতে এটা মোস্ট কমন কজ অফ ম্যালেরিয়া, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কি মনে রাখবা, কিছু ডিজিজ আছে যেই ডিজিজ যাদের আছে তাদের ম্যালেরিয়া হওয়ার চান্স খুবই কম। সো কি কি ডিজিজ আছে এমন, যেমন ধরো সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে, থ্যালাসেমিয়া, তারপরে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস ডিফিসিয়েন্সি। সো এরকম বেশ কিছু কন্ডিশন যাদের আছে, বা ডাফি অ্যান্টিজেন যাদের হচ্ছে নাই, কারণ প্লাজমোনিয়াম ভিভেক্স বা এগুলার অ্যাটাক করতে ডাফি অ্যান্টিজেন নামে একটা অ্যান্টিজেন আছে, ওটা লাগে। সো এই জিনিসগুলো যাদের নাই বা এই জিনিসগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে কিন্তু ইউজুয়ালি ম্যালেরিয়া হবে না। সো যদিও এই ডিজিজগুলো ভালো না হওয়া, কিন্তু এই ডিজিজগুলো ম্যালেরিয়ার জন্য প্রোটেক্টিভ। ট্রিটমেন্ট নিয়ে কথা বলি, তোমরা তো আসলে জানো যে ক্লোরোকুইন এই ড্রাগটা হচ্ছে ম্যালেরিয়াতে ইউজ করা হয়। ক্লোরোকুইন আমরা এটার মেকানিজম অফ অ্যাকশন ফার্মাকোলজিতে পড়ে আসছি, হিমোজয়েনের উপর এটা কাজ করে। আমরা যখন হচ্ছে গিয়ে ফার্মাকোলজি পড়ছি, সো ইউজুয়ালি তোমরা তো থার্ড ইয়ারেই পড়ে আসছো ফার্মাকোলজি। আগে তো আমরা হচ্ছে এটা ফোর্থ ইয়ারে পড়তাম, মানে ফোর্থ ইয়ারে মাইক্রো থাকতো, ফার্মাও থাকতো, বাট ফার্মা পড়ে আসছো। সো তোমাদের জন্য এটা ট্রিটমেন্ট মানে জাস্ট কিছুই না, একেবারে খুবই সহজ, মানে পানির মতো সহজ, কারণ তোমরা সব সুন্দর করে পড়ে আসছো। তারপর একটু রিভিউ করতে পারো। আমি এখানে বেশি কিছু বলবো না, জাস্ট বলবো যে জানো যে এটার মধ্যে আনকমপ্লিকেটেড, কমপ্লিকেটেড করে আমরা ভাগ করি। তো আনকমপ্লিকেটেডের মতো হতে পারে ক্লোরোকুইন সেন্সিটিভ। ক্লোরোকুইন সেন্সিটিভ মানে ক্লোরোকুইন যে ড্রাগটা আছে এটাতে কাজ করবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে একটা ডোজ আছে, যে ডোজটা আমরা ইউজ করতে পারি। তো আনকমপ্লিকেটেড ম্যালেরিয়ার মধ্যে আরেকটা টাইপ আছে যেটা ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট, অর্থাৎ ক্লোরোকুইনের কাজ করবে না, বাট অতটা সিভিয়ার লেভেলও ম্যালেরিয়াটা যায়নি। এক্ষেত্রে আমরা দেখা যায় যে আর্টিমিথার, লুমিফ্যান্ট্রাইন, আর্টিসুনেট এগুলো ইউজ করতে পারি। আর কমপ্লিকেটেড যে ম্যালেরিয়াটা হয়ে গেছে, কমপ্লিকেটেড ম্যালেরিয়া বলতে আমরা বুঝি সেরিব্রাল ম্যালেরিয়া বা সিভিয়ার অ্যানিমিয়া হয়েছে, হিমোগ্লোবিনুরিয়া হয়েছে, হাইপোক্সিক কন্ডিশন হয়েছে অনেকগুলা, বা এআরডিএস রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়তো বা হয়েছে, কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস হয়েছে, সেই সকল ক্ষেত্রে আমরা আইভি ড্রাগে চলে যাই, এবং সেক্ষেত্রে আইভি আর্টিসুনেট, আইএম আর্টিমিথার, বা দেখা যায় যে আইভি কুইনিডিন এগুলো অল্টারনেটিভ অপশন। মেনলি আমরা আর্টিসুনেট, আর্টিমিথার এই টার্মগুলো নিয়ে বেশি কথা বলি, যে এগুলো মেনলি দেওয়ার ট্রাই করি। এগুলো যদি না পসিবল হয় তাহলে অন্য ড্রাগের দিকে যাই আমরা। সেভাবে আমরা কিন্তু ট্রিটমেন্ট জিনিসটা নিয়ে আলোচনা করি। এখন যাতে আমরা আসল যে পড়াটা সেটা বুঝতে যাতে সহজ হয়, তো তার জন্য আমরা এতক্ষণ প্রিপারেশন নিছি, ঠিক আছে। আমরা কিন্তু আসল পড়া শুরু করি নাই, কারণ আমরা হচ্ছে এখন গাইডটা দেখবো। গাইড, আমাদের গাইড বুকে যে যা আছে, মেনলি এখানে কনসেপ্ট গাইড ফলো করা হয়েছে, কনসেপ্ট মাইক্রোবায়োলজি গাইডটা ফলো করা হয়েছে, এবং এখানে গাইডে কি আছে সেটা আমরা দেখবো। তো অ্যাকচুয়ালি গাইড মানে কি, গাইড তো বিভিন্ন টেক্সট বুক থেকে বিভিন্ন ইনফো নিয়ে এসে তো এগুলো হচ্ছে এখানে দেয়, তাই না। তো প্লাজমোডিয়াম ভিভেক, যেটা প্লাজমোডিয়াম ভিভেক দ্বারা হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হয়। সো এই টাইমগুলো আমি আর বলবো না, এগুলো আমি সব বলে আসছি, তাই এগুলো আমি রিপিট করবো না। এখানে যা কথা লেখা আছে সব তোমরা জানো। এখন এটা হচ্ছে দেখো, জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম, এবং যখন আমরা বলতেছি প্লাজমোডিয়াম ভিভেক্স, এগুলো হচ্ছে মেইনলি স্পিসিস বুঝাচ্ছি, স্পিসিস। তো এটার যে ফাইলাম সেটা হচ্ছে এপিকমপ্লেক্সা, এবং এটার কিংডম প্রোটিস্টা। তো প্রোটিস্টা দেখি তো এরা প্রোটোজোয়া, রাইট। এখন এপিকমপ্লেক্সা বলতে এদের যে স্ট্রাকচার আমাদের অ্যাপেক্সে হচ্ছে কিছু স্পেশাল স্ট্রাকচার থাকে, জন্য এপিকমপ্লেক্সা বলে। দেখো, প্লাজমোডিয়াম নলেসি এটা মালয়েশিয়াতে বেশি থাকে, এটা সিমিয়ান ম্যালেরিয়াও বলা হয়, এবং এটা ইউজুয়ালি বানরে থাকে, বাট হিউম্যানকেও এরা অ্যাটাক করতে পারে। প্লাজমোডিয়াম ভিভেক যেটা, এটা হচ্ছে ইউজুয়ালি প্লেন ল্যান্ডে থাকে, বা প্লেন ল্যান্ডে ইউজুয়ালি প্রিডমিনেন্টলি পাওয়া যায়। অপরদিকে ফ্যালসিপারাম যেটা, এটা হচ্ছে হিলি যে এরিয়াসগুলো আছে, যেমন হচ্ছে চিটাগাং হিল ট্রাক্টস বা এই হিলি এরিয়াগুলোতে আমরা ইউজুয়ালি ফ্যালসিপারামটা পাই। দেখো, স্পোরেজের যে ফর্মটা, এই ফর্মটাতে তোমার মেইনলি যে জিনিসটা জানতে হবে, ধরো এই যে ইন্ট এবং এই যে ইন, তো দেখা যায় দুইটা ইন্ডি এরকম ট্যাপারিং থাকে এদের স্ট্রাকচারে, এবং এখানে কোনো পিগমেন্ট ইউজুয়ালি থাকে না। এদের একটা মানে সেন্ট্রাল দিকে একটা নিউক্লিয়াসের মতো থাকে। ধরো এই যে একটা ছবি ফর এক্সাম্পল, তো দেখো এই যে ট্যাপারিং, ঠিক আছে। আর অ্যাপেক্সের দিকে দেখো এখানে বিভিন্ন স্ট্রাকচার থাকে, যেমন ধরো রকটেরিয়া, ঠিক আছে, বা এরকম বিভিন্ন স্ট্রাকচার আমরা দেখতেছি, এই যে রকটেরিয়া বা এরকম বিভিন্ন স্ট্রাকচার থাকে, এগুলো আমাদের নাম মনে রাখার দরকার নেই। আবার এই যে এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ। তো এটা মেনলি স্পোরোজয়েটের ক্ষেত্রে সেন্ট্রালি থাকবে। তো এরকম বিভিন্ন স্ট্রাকচার থাকে, এই জন্য এদের অ্যাপিকমপ্লেক্সা বলি, অ্যাপেক্সে যেহেতু এরকম থাকে। ওকে, মেরোজয়েটের ক্ষেত্রে দেখো এরকম
যেমন রপটেরি, এটা মেরোজয়েটের ক্ষেত্রে থাকতে পারে এখানে। আচ্ছা, এবং এটা ইউজুয়ালি রাউন্ড টু ওভাল শেপের হয় মেরোজয়েটটা, এটা জাস্ট মাথায় রাখো। এখন এটা খুব ইম্পর্টেন্ট, আর্লি টোপোজয়েট, এটা নিয়ে তোমার জানতে হবে, এবং এটাকে আমরা রিং শেপ বলি। এবং আমরা কিন্তু পেরিফেরাল ব্লাড করলে শুধু এই আর্লি টোপোজয়েটটা এবং গ্যামেটোসাইট পাই। কার ক্ষেত্রে? প্লাজমোনিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে। এটা আমি বলে আসছি, কারণ প্লাজমোনিয়াম ফ্যালসিপারামটা যেহেতু ভিসেরাল ক্যাপিলারিজকে অ্যাটাক করে মেইনলি, তো সেখানে দেখা যায় যে হয়তো বা কোনো একটা পার্টিকুলার ভিসের, যেমন ব্রেইন, স্পেশালি ব্রেইনের ভিসেরাল ক্যাপিলারিজ আমরা এদের পাবো। বাট পেরিফেরাল ব্লাডে কিন্তু শুধু আমরা দুইটা ফর্ম পাই, রিং ফর্ম বা রিং স্টেজ, আর হচ্ছে আমরা গ্যামেটোসাইট পাই। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে রিং স্টেজে এখানে নিউক্লিয়াস থাকে, ভ্যাকুল থাকে, সাইটোপ্লাজম থাকে, এটা গেল ভিভেক্সের ক্ষেত্রে। বাট ফ্যালসিপারামের ক্ষেত্রে দেখো, এই টোফোজয়েট যেখানে আছে সেখানে সবসময় এরকম একটা রিং থাকবে। রিংটা আমি এই কালার দিয়ে দেখি, এরকম একটা রিং থাকবে এবং এখানে একটা ডট আছে, ঠিক আছে। সো এইটাকে আমরা বলেছি একটা রিং ফর্ম, আর্লি টোফোজয়েট। তবে এটা ভিভেক্সের ক্ষেত্রে। ফ্যালসিপারামের ক্ষেত্রে এখানে একল, একল বলতে কি বোঝায়? একল ফর্ম, একল ফর্ম মানে হচ্ছে যখন একটা রিং ফর্ম পেরিফেরির দিকে থাকতেছে। পেরিফেরি মানে এই যে ধরো হচ্ছে পুরা স্ট্রাকচারটা, তো এটার যে পেরিফেরাল যে জায়গাটা বা এইজ, এইজ দিয়ে একটা থাকতেছে, তো সেটাকে বলি আমরা একল, একল ফর্ম। আর ডাবল ডট, এখানে কি বলছে? ডাবল ডট রিং ফর্ম, অর্থাৎ এই যে ধরো রিং এবং এখানে ডাবল ডট থাকতেছে, সো এটাকে আমরা ডাবল ডট রিং ফর্ম পড়তেছি। এবং দেখা যায় এখানে মাল্টিপল রিং থাকতে পারে, মানে ধরো একটা, যেমন ভিভেক্সের ক্ষেত্রে কি হলো, একটা রিং আছে, এখানে ডট আছে, বাট এখানে এই যে একটা, এই যে একটা, সেরকম মাল্টিপল থাকবে। ম্যালেরিয়ার ক্ষেত্রে নর্মাল নর্মাল, ওরকম নোটেবল কিছু এখানে নাই। আর লেট ট্রোফোজয়েটের ক্ষেত্রে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি একটু যাই, এখানে দেখো অ্যামিবয়েড একটা স্ট্রাকচার, মানে অ্যামিবয়েড, এখানে রিং ফর্মটা আছে বাট অ্যামিবয়েড, অ্যামিবয়েড হয়ে গেছে, কেমন কেমন অ্যাব্রোথ্যাব্রো স্ট্রাকচার, সেটাকে বলি আমরা অ্যামিবয়েড একটা ফর্ম, ঠিক আছে। দেখো যে লেট ট্রোফোজয়েটে আমরা হচ্ছে অ্যামিবয়েড স্ট্রাকচার পাই। এবং ফ্যালসিপারামের ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, একটা ডার্ক ব্রাউন পিগমেন্ট আমরা দেখতে পারি। সো এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখতে পারো। আর ভ্যালির ক্ষেত্রে একটা ব্যান্ড শেপ ট্রোফোজয়েট পাই, এই অর্থাৎ এই যে দেখো ম্যালির ক্ষেত্রে একটা ব্যান্ড শেপ ট্রোফোজয়েট পাইছি, দেখছো ব্যান্ড শেপ ট্রোফোজয়েট আমরা পাইছি। এবং এখানে একটা ডার্ক পিগমেন্ট আমরা ফ্যালসিপারামের ক্ষেত্রে পাইতে পারি। আর আরেকটা কথা এখানে লেখা আছে যে ওভালির ক্ষেত্রে ইউজুয়ালি এরা স্লাইটলি ইনলার্জড হবে এবং ওভাল শেপড আরবিসি এখানে পাওয়া যেতে পারে। এখন আসো সিজন, সিজন নিয়ে যদি কথা বলি, সিজন ইউজুয়ালি 12 থেকে, ভিভেক্সের ক্ষেত্রে একটা সিজনের মধ্যে বলছিলাম না অনেক মেরোজয়েট থাকে, 12 থেকে 24টা মেরোজয়েট থাকতে পারে রোজেট ফর্মে। ফ্যালসিপারামের মধ্যে 18 থেকে 24টা মেরোজয়েট থাকতে পারে এবং একটা ডার্ক পিগমেন্ট থাকতে পারে। তবে আমরা ফ্যালসিপারামের ক্ষেত্রে কিন্তু সিজন পাই না, আমরা কি পাই? আমরা হচ্ছে আর্লি ট্রোফোব্লাস্ট পাবো আর গ্যামেটোসাইট পাবো। আর ম্যালেরি, ওভালি এগুলোর ক্ষেত্রে দেখা যায় মানে 6 থেকে 12টা মেরোজয়েট থাকতে পারে, কিসের মধ্যে? সিজনের মধ্যে। তো এখানে হচ্ছে সিজন ফর্মটা দেখানো হয়েছে যে সিজনের মধ্যে অনেকগুলা, মানে সিজনের মধ্যে অনেকগুলা মেরোজয়েট আছে, মেরোজয়েট এবং রোজেট ফর্ম, মানে একটা ফুলের মতো, দেখো ফুলের মতো, এটাকে রোজেট ফর্ম বলা হয়েছে, ফুলের মতো একটা অ্যাপিয়ারেন্স আছে। এখন গ্যামেটোসাইট, এখানে যে জিনিসটা তোমার জানতে হবে যে ফ্যালসিপারামের গ্যামেটোসাইটটি একটু ভালো করে লক্ষ্য করো, দেখছো ফ্যালসিপারামের গ্যামেটোসাইটটা স্ট্রাকচার দেখছো, এরকম একটা স্ট্রাকচার, রাইট? তো ফ্যালসিপারামের গ্যামেটোসাইটটা এজন্য, এই যে এটা যদি আমরা ফ্যালসিপারামের ক্ষেত্রে আলাদা করে আমরা পাই, পেরিফেরাল ব্লাডে আমরা এটা পাইতে পারি গ্যামেটোসাইটটা, ফিমেল গ্যামেটোসাইট, সো এটা যেহেতু আমি পাই, সো এটার স্ট্রাকচারটা কেমন এটা তোমার কিন্তু জানা লাগবে। তাহলে কেমন স্ট্রাকচারটা? ক্রিসেন্টিক বা ব্যানানা শেপড, তো এটাই তোমার এখানে সব থেকে ইম্পর্টেন্ট, এটা হলমার্ক ফিচার এই স্পিসিসের, ঠিক আছে। আর অন্য সব ক্ষেত্রে রাউন্ড, ওভাল, স্ফেরিক্যাল এই টাইপের হইতে পারে। আর মেল গ্যামেটোসাইট অতটা ইম্পর্টেন্ট না, এটা মেনলি ফ্যালসিপারামের ক্ষেত্রে ক্রিসেন্টিক হইতে পারে বাট একটু স্লিন্ডার হয়। মনে রাখবা যে মেলরা যেহেতু একটু লম্বা হয়, তাই মেলদের ক্ষেত্রে একটু বেশি সিলিন্ডার বা চিকনা হয়, বাট ফিমেলদের ক্ষেত্রে একটু মোটা হয়, এটাই আর কি। স্পোরোজয়েট ইনডিউস ম্যালেরিয়া বলতে কি বোঝায়? যে যখন মসকিউটো কামড় দিচ্ছে, বাট যখন মসকিউটো কামড় দিলে সেটা লিভারে যাবে, ফার্স্টে হেপাটিক একটা স্টেজ হবে, যেটাকে আমরা বলতেছি প্রি ইরেক্ট্রোসাইটিক সাইজোগনি। তো উইটা বাদে যদি মশার কামড়ে না হয় তাহলে ব্লাডের মাধ্যমে হইতে পারে, তারপরে ট্রান্সপ্লাসেন্টালি ভার্টিক্যালি হইতে পারে, বা সিরিঞ্জ বা নিডল শেয়ারিং এর মাধ্যমে হইতে পারে। তো এখানে যেটা হয় যে মশার কামড়ে যেহেতু হয় না, ডাইরেক্ট ব্লাডের যে ট্রোফোজয়েট ফর্মটা থাকে ওইটার মাধ্যমে ম্যালেরিয়াটা হয়। সো এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। তো স্পোরোজয়েট ইনডিউস ম্যালেরিয়া আর ট্রোফোজয়েট ইনডিউস ম্যালেরিয়ার মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। ট্রোফোজয়েটে যেহেতু ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হয়ে যাচ্ছে, এখানে ইনকিউবেশন পিরিয়ড খুবই শর্ট, ব্লাড ট্রান্সফিউশনের সাথে সাথে বা খুব দ্রুতই সিমটমস প্রকাশ পাবে। এখানে কোনো প্রি ইরেক্ট্রোসাইটিক সাইজোগনি অর্থাৎ লিভারে কোনো স্টেজ কিন্তু এখানে নাই, এবং এখানে কোনো রিল্যাপস হওয়ারও চান্স নাই, কারণ হিপনোজয়েট স্টেজটা থাকতেছে না, ঠিক আছে। এবং এখানে শুধুমাত্র ব্লাড সিজনটোসিডাল যে ড্রাগসগুলো আছে সেগুলোই কাজ করবে। আমরা যখন অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ পড়ছি ফার্মাকোলজিতে আমরা জানি, বাট এখানে টিস্যু সিজনটোসিডাল ড্রাগস এবং ব্লাড দুইটাই কাজ করবে, কারণ এখানে যেহেতু আমরা জানি যে এখানে কি, এখানে হিপনোজয়েটের বিরুদ্ধে ড্রাগ কাজ করবে, বা আমরা বলতে পারি লিভারের বিরুদ্ধে, লিভারের যে স্টেজগুলো পার করে ওইখানেও ড্রাগ কাজ করবে। আচ্ছা, এখন আসো যে মেল যে অ্যানোফিলিস মসকিউটো, এরা মেইনলি ফ্রুট জুস,
খায়। এখন একটা প্রশ্ন আসতে পারে না যে কেন ফিমেল ট্রান্সমিট করবে, মেল অ্যানোফিলিস মসকিউটো কেন এটা ছড়াবে না? এর পেছনে কারণ হচ্ছে মেলরা ইউজুয়ালি ফ্রুট জুস এগুলাই খায়, কিন্তু ফিমেলরা হচ্ছে ব্লাড মিল এদের লাগে, কারণ এদের ডিম পারতে হলে এটা লাগবে। ঠিক আছে, ডিম পারতে হলে এই জিনিসটা বা এই ফিডিংটা এদের লাগবে। আচ্ছা, থেরাপিউটিক ম্যালেরিয়া নামে একটা টার্ম আছে, এটা যদিও একটা মানে ওল্ড টার্ম। এখানে যেটা করা হইতো যে একজন মানুষকে মানে জোর করে ম্যালেরিয়া দিয়ে দেওয়া হইতো। ঠিক আছে, অর্থাৎ জোর করে তার মধ্যে ম্যালেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, কারণ তার হয়তো বা সিফিলিস আছে, নিউরোসিফিলিস, ব্রেনকে এফেক্ট করে সিফিলিস আছে। তো সেই মানে ধারণা করা হয়তো যদি ম্যালেরিয়াটা দেওয়া হয় পার্সেন্টের ফিভার হবে, অনেক বেশি ফিভার হইলো, তো ফিভার বেশি হইলে এটা নিউরোসিফিলিসে হয়তো বা ট্রিটমেন্টে হেল্প করবে। টিপিরোমা প্যালিডাম দ্বারা নিউরোসিফিলিস হয়, এগুলো নিয়ে তো আমরা ব্যাকটেরিওলজিতে পড়ে আসছি। তো এই ক্ষেত্রে সাধারণত প্লাজমোডিয়াম ভাইভেক্সটা ইউজ করা হইতো। কিভাবে ম্যালেরিয়া ইনফেকশনটা একজন মানুষের মধ্যে দিয়ে দেওয়া হইতে পারে, সেটা হইতে পারে ব্লাডের মাধ্যমে, মসকিটো বাইট করানো হইতো ল্যাবরেটরিতে ব্রিড করা মসকিটো দ্বারা, এবং ইনজেকশন দেওয়া হইতো স্পোরেজেট ইমালশন। সো এইভাবে করা যেত, বাট এটা আগে করা হইতো, এখন করা হয় না, কারণ এখন সিফিলিসের অনেক সুন্দর ট্রিটমেন্ট আছে, পেনিসিলিন আছে। সো এই জন্য এইগুলা করা হয় না। এখন লাইফ সাইকেল আমরা খুব সুন্দর করে পড়ে আসছি, আমি এখানে নতুন করে কিছুই বলবো না, তোমরা সব জানো। এখানে হিপনোজয়েডটা নিয়ে একটু কথা বলবো, যে হিপনোজয়েড মানে হচ্ছে প্লাজমোডিয়ামের ডরমেন্ট একটা স্টেজ। এখানে মানে এই হিপনোজয়েড স্টেজ যাদের থাকে তাদের কোনো সিমটমস কিন্তু প্রকাশ পায় না, এবং এদের যদি রিঅ্যাক্টিভেশন হয় তাহলে রিল্যাপস হবে, এবং এটা সাধারণত ভ্যাপেক্স আর ওভালির ক্ষেত্রে হয়। মাইক্রোগ্যামেটোসাইট আর ম্যাক্রোগ্যামেটোসাইটের মধ্যে কিছু ডিফারেন্স একটু বলি। মাইক্রোটাই হচ্ছে একটু ছোট হবে এবং এটা মেল আমরা জানি, সো সাইজ স্মলার হবে, নাম্বার স্ক্যান্টি থাকে, এবং এটা হচ্ছে যদি সাইটোপ্লাজমটা ইউজুয়ালি স্টেন করলে লাইট ব্লু হয়, বাট এখানে ডিপ ব্লু হবে, এখানে সংখ্যায় বেশি থাকবে, এটা লার্জার হবে। মানে ম্যাক্রো যেটা বা ফিমেলের যে গ্যামেটোসাইটটা। সিকেল সেল অ্যানিমিয়া আছে, অর্থাৎ হিমোগ্লোবিন এস যেটা, তারপরে থ্যালাসেমিয়া বা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি যাদের আছে, HLA-B53 হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন বা এমএইচসি পড়ছিলাম আমরা। সো এই B53 যাদের থাকে, সো এইগুলো সবই কিন্তু ম্যালেরিয়ার এগেনস্টে প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। তা আমাদের ডাফি অ্যান্টিজেন, ঠিক আছে, এটা কিন্তু থাকতে হবে, মানে এটা যাদের আছে তাদের হবে না, মানে বিষয়টা এরকম আর কি। সো তারপরে আরেকটা টার্ম হচ্ছে ডাফি অ্যান্টিজেন। তো ডাফি অ্যান্টিজেন যাদের নাই, কারণ প্লাজমোডিয়াম ভিভেক্সে যদি ইনফেক্ট করতে হয় তাহলে ডাফি অ্যান্টিজেন কিন্তু লাগবে। তো ডাফি অ্যান্টিজেন ছাড়া ইনফেক্ট করতে পারবে না, এই জন্য ডাফি নেগেটিভ যারা তারা কিন্তু রেজিস্ট্যান্ট, যেমন ওয়েস্ট আফ্রিকান বা আফ্রিকান আমেরিকান যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ডাফি অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকে। হেমোজয়েন যেটা, প্লাজমোডিয়াম কিন্তু হিমোগ্লোবিন খায় আরবিসির, এবং এখানে একটা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করে যেটাকে আমরা হিমোজয়েন বলি, যেটা ম্যালেরিয়া পিগমেন্ট নামেও পরিচিত। বিভিন্ন স্পিসি অনুযায়ী বিভিন্ন কালার হইতে পারে, আমরা এটা বলে আসছি। লাইফ সাইকেল এবং ক্লিনিক্যাল ফিচার্সের ডিফারেন্সগুলো এটা তোমার পড়তে হবে, আমি এটা বলবো না, সেটা একটু জাস্ট পড়ে নিবা, কারণ এগুলো তুমি পারবা। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এবং প্লাজমোডিয়াম ফ্যালসিমিয়ার ক্ষেত্রে রিক্রুডেসেন্স হতে পারে, এবং এটা সাধারণত মানে দেখা যায় যে ঠিকভাবে ট্রিটমেন্ট না নেওয়ার কারণে হয়তো বা কোনো প্যারাসাইটেমিয়া রয়ে গেছে ব্লাডের মধ্যে, সো তাই পরবর্তীতে ওটা আবার রিক্রুডেসেন্স ইনফেকশন করতে পারে। এবং কেন প্লাজমোডিয়াম ফ্যালসিমিয়াম সব থেকে ডেঞ্জারাস, কারণ এরা কি করতে পারে, এরা যেহেতু আরবিসির সব স্টেজকে ইনফেক্ট করতে পারে, তাই এদের হাই প্যারাসাইটেমিয়া থাকে। ডিফারেন্সগুলো ভিভেক্স আর ফ্যালসিমিয়ামের মধ্যে, এই ডিফারেন্সগুলো আমরা পারবো না, অবশ্যই আমরা পারবো, কারণ এখানে পিগমেন্টের কালার কেমন, তারপরে আমরা জানি এখানে শার্পনার ডট থাকতে পারে, এখানে মাউরেটস ডট থাকতে পারে, মানে যেটা হচ্ছে ফ্যালসিপারাম, এটা সব স্টেজকে এফেক্ট করে, এখানে ক্রিসেন্ট শেপ গ্যামেটোসাইট থাকে। সো এই যে মেজর ডিফারেন্সগুলো এগুলো তো আমরা জানি। এবং রিং ফর্মের যে বিষয়গুলো, এখানে অন অর মোর রিং ফর্ম থাকতে পারে একটা সিঙ্গেল আরবিসিতে, বাট এখানে কিন্তু যেহেতু মানে ভিভেক্সের ক্ষেত্রে একটাই রিং ফর্ম থাকে, আর প্যারাসিটেমিয়ার লেভেলটা এখানে হাই থাকে, যেহেতু সব স্টেজ অফ আরবিসিকে এফেক্ট করতে পারবে, আরবিসির স্টেজ সবগুলোকে এফেক্ট করতে পারবে। এটা বলতে কি বোঝায়, তোমরা পড়ছো না যে একটা আরবিসি কিভাবে ডেভেলপ করে, যে অর্থোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট, পলিক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট, এগুলো তোমরা ফিজিওলজিতে পড়ছো না। তারপরে রেটিকুলোসাইট আলটিমেটলি ম্যাচুর আরবিসি হয়, ফার্স্টের দিকে নিউক্লিয়াস থাকে ভিতরে, পরবর্তীতে নিউক্লিয়াস বেরোয় যায়, ঠিক আছে, প্রোইথ্রোব্লাস্ট, তারপরে এই অর্থোক্রোমাটিক, পলিক্রোমাটিক। সো এই জিনিসগুলো পড়ে আসছো না, ওইগুলোকে বলতে আসছে আমরা স্টেজেস অফ আরবিসি। সো সব স্টেজকে কিন্তু অ্যাটাক করতে পারবে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। ডিফারেন্সগুলো আছে, এই ডিফারেন্সগুলো আমরা দেখবো, এগুলা গাইডে সুন্দর করেছে, আমরা পড়বো। দেখো সব যদি আমি পড়ে দিই তাহলে তো হবে না, কিছু কিছু জিনিস নিজেদের পড়তে হবে, তাহলে তোমাদের ব্রেনটা একটু স্টর্মিং হবে। রিল্যাপস এই টার্মটা ইম্পর্টেন্ট, এবং ডরমেন্ট হিপনোজয়েড প্লাজমোডিয়াম ভিভেক্স ওভালির ক্ষেত্রে থাকে, এবং দেখা যায় যে রিল্যাপস 24 উইকস থেকে 5 বছরের মধ্যেও হইতে পারে। প্রাইমারি অ্যাটাক বা ফার্স্ট অ্যাটাক হচ্ছে, তারপরে হিপনোজয়েডটা জমে আছে, পরে 24 উইকস পরে বা 5 বছর পরে দেখা গেছে আবার এটা ব্যাক করছে, বা আবার নতুন করে হিপনোজয়েডটা দেখা গেছে যে সিজন মেরোজয়েড এগুলো করছে, এবং ইউজুয়ালি 2 বছরের মধ্যেই হয়। রিকুরেসেন্সের ক্ষেত্রে আবার নতুন করে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন প্রকাশ পাইছে, কারণ হচ্ছে ব্লাড স্টেজে এখানে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, যে ব্লাড স্টেজ প্যারাসাইট, অর্থাৎ যখন মানে লিভার স্টেজে না, লিভারের মধ্যে কিছুই না, যখন ব্লাডে ছিল, ব্লাড স্টেজে
ফ্যালসিপ্রামের বিভিন্ন ফ্যালসিপ্রামের কথা চিন্তা করো, ফ্যালসিপ্রামের বিভিন্ন স্টেজ থাকে না, ওইগুলোর কোনো একটা হয়তো বা ব্লাডে রয়ে গেছে, পারসিস্টেন্ট রয়ে গেছে, সো সেটা পরবর্তীতে স্মল অ্যামাউন্টে রয়ে গেল, সেটা পরবর্তীতে রিকোডেসেন্স করতে পারে। ফ্যালসিপ্রামের ক্ষেত্রে রিকোডেসেন্স 1 থেকে 2 ইয়ারের মধ্যে হতে পারে, ম্যালেরিয়ার ক্ষেত্রে 10 থেকে 20 ইয়ার লেগে যেতে পারে, মানে এরপরও মানে রিকোডেসেন্স হতে পারে। সো রিল্যাপস আর রিকোডেসেন্সের মধ্যে ডিফারেন্স আমরা একটু পড়ে নিব। কেন প্লাজমোনিয়াম ফ্যালসিপ্রাম বেশি ডেঞ্জারাস? এটা মানে পেইড কোশ্চেন, এটা ধরবেই, কারণ এরা র্যাপিডলি এবং সিভিয়ার লেভেলের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, কারণ এক্সটেন্সিভ হেমোলাইসিস অফ আরবিসি এরা করতে পারে, লিভার স্প্লিন মেগালি করতে পারে, ওই জায়গায় মানে বড় করে দিতে পারে, জন্ডিস করতে পারে, কারণ হেমোলাইসিস যখন অনেক হইতেছে ফলে লিভার ফাংশনের ঝামেলা হবে, এবং ট্রিটমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে সিভিয়ার কমপ্লিকেশন যেমন সেরেব্রাল ম্যালেরিয়া, মাল্টি অর্গান ফেলিওর, কিডনিকে ড্যামেজ করতে পারে এবং ডেথও কিন্তু হইতে পারে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ম্যালেরিয়ার একটা ক্লাসিক্যাল ট্রায়াড আছে, ফিভার থাকবে। সো ফিভারের মধ্যে একটা বিষয় আছে যে ফিভারে ফার্স্টে একটা কোল্ড স্টেজ থাকে, মানে ফার্স্টে মানুষটা একটু চিল লাগে, একটু কাঁপাকাঁপি লাগে, তারপরে একটা হট স্টেজ থাকে, মানে তারপরে জ্বরটা ওঠার পরে তারপরে একটা সোয়েটিং স্টেজ থাকে, পার্সনটা ঘেমে যায় এবং জ্বর কমে চলে যায়, ঠিক আছে, আবার পরবর্তীতে আবার আসবে হয়তো, সেরকম স্টেজ আছে। এবং জ্বরটা খুবই হাই গ্রেড থাকে, 104 ডিগ্রি থেকে 106 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। চিলস রাইগর থাকবে, চিলস রাইগর আছে, এমন ফিভার যদি বলতে পারবে, তার মধ্যে ম্যালেরিয়া কিন্তু একটা। তো অ্যানিমিয়া এর মধ্যে দেখা যায় নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া থাকে, স্প্লিনোমেগালি হইতে পারে, হাইপারপ্লাসিয়া অফ আদার অর্গানসও হইতে পারে, যেমন লিভার, বোন ম্যারো। ফিভারে ওই যে বললাম যে হচ্ছে ইউজুয়ালি রেমিটেড ইন নেচার হয় এবং কোল্ড স্টেজ থাকে, হট স্টেজ থাকে। কোল্ড স্টেজটাতে শিভারিং থাকবে, মানে দাঁত চ্যাটারিং থাকবে, কারণ শীত কাঁপলে মানুষ দাঁত কেমন করে, একে অপরের সাথে একটা দাঁত মানে উপরের যে চোয়াল আর নিচের চোয়ালের সাথে লাগায় কেমন কাঁপতে থাকে না, সেরকম একটা কন্ডিশন হইতে পারে। 20 মিনিট থেকে 1 ঘন্টা এটা পারচেস করতে পারে। 1 থেকে 4 ঘন্টা জ্বর থাকবে, হাই গ্রেড ফিভার থাকবে, এবং স্কিনটা দেখা যাবে যে ড্রাই, বার্নিং বা খুবই গরম একটা টাইপের কন্ডিশন। ইন সিভিয়ার কেসে দেখা গেছে ডেলিরিয়াম হয়ে যেতে পারে, পার্সেন্টটা মানে কেমন একটা মাতাল হয়ে গেছে জ্বরের কারণে। এবং সোয়েটিং স্টেজ 2 থেকে 3 ঘন্টা মানে এটার ডিউরেশন, এবং এখানে প্রচুর সোয়েটিং হয় এবং আলটিমেটলি দেখা যায় পার্সেন্ট এক্সজশন হয়ে যায়, ঘুমাই যাইতে পারে, জ্বরটা সেরে যায় আস্তে আস্তে। ফিভারটা মেইনলি মেরোজয়েড যখন রিলিজ হলো, সেটা আরবিসি অ্যাটাক করলো তখনই মেইনলি হবে, অর্থাৎ সিজনটা রাপচার হয়ে যখন মেরোজয়েড রিলিজ হলো তখনই মেইনলি ফিভারটা হয়। এবং এটার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এটার কারণে মেইনলি ফিভারটা হয়। তারপরে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 10, এগুলো কিন্তু এই যে বিভিন্ন সাইটোকাইন্স, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স, এগুলা কিন্তু মানে মেইনলি রোল প্লে করে। এবং তারপরে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেগুলো, এগুলো ফিভারে কিছুটা রোল প্লে করতে পারে। ম্যালেরিয়াতে অ্যানিমিয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা তো হচ্ছে হেমোলাইসিস হচ্ছে, তারপরে অটোইমিউন মানে হেমোলাইসিস যেটা, এটা হচ্ছে, তারপরে বোন ম্যারো সাপ্রেশন হইতে পারে, ফলে আরবিসি প্রোডাকশন বা ডিসইরাইথ্রোপোয়েসিস হইতে পারে। আয়রন ইনকর্পোরেশন, অর্থাৎ আয়রন ইনকর্পোরেশন বলতে বোঝা যাচ্ছে যে আরবিসিতে মানে ডিসরাপ্টেড মেটাবলিজম হইতে পারে, যার ফলে আরবিসিতে আয়রন ঠিকঠাক পাচ্ছে না, ফলে সেক্ষেত্রেও হইতে পারে। আরবিসি ফ্রেজাইলিটি বেড়ে যায়, কারণ ইনফেক্টেড আরবিসিগুলো দেখা যায় অনেক বেশি ফ্রাজাইল হয়ে যায়, আরবিসির লাইফ স্প্যান শর্টেন্ড হয়ে যেতে পারে। ল্যাবরেটরি ডায়াগনোসিস যখন করব ম্যালেরিয়ার, তখন সেক্ষেত্রে একটা থিক ফিল্ম, একটা থিন ফিল্ম, এগুলো তো করবো। আর তারপরে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আছে বেশ কিছু, মলিকুলার টেস্ট আছে বা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট আছে, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি যেটা, এরকম টেস্ট আছে, যেটার মধ্যে ব্রিলিয়ান্ট গ্রিন ডটস হিসেবে হচ্ছে প্যারাসাইটগুলোকে দেখতে পারি। সো এখানে ডাই ইউজ করা হয় আর কি। কোয়ান্টিটেটিভ বাফি কোড বা কিউবিসি একটা মেথড আছে, এটা আমরা জানি। এখন থিক ফিল্মের ইম্পর্টেন্স কি, এগুলো সব বলে আসছি আমি। আমরা হিস্টিরিন রিচ প্রোটিন 2 যেটা, এটা র্যাপিড ডায়াগনস্টিক টেস্টে শুধুমাত্র ফ্যালসিপ্রামের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তারপরে অ্যালডোলেজ বা হচ্ছে ল্যাকটোড ডিহাইড্রোজিনেস, এগুলো তো সবার ক্ষেত্রেই থাকে। এখন স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে ব্লাড কালেক্ট করব, তারপর হচ্ছে একটা চেম্বারের মধ্যে সেটা দিয়ে দিই, সেটাকে এ মার্ক করা থাকে, এবং পরবর্তীতে আমরা কিন্তু বাফার অ্যাড করি, সেখানে বি মার্ক করি, এবং পরবর্তীতে দেখা যায় যে আমরা বিভিন্ন মার্ক দেখে একটা কন্ট্রোল থাকে, সি থাকে, আর টেস্ট থাকে। সো এগুলা মানে 15 মিনিটের মধ্যে দেখা যায় আমরা পেয়ে যেতে পারি। তো যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে 2টা পিঙ্ক ভার্টিক্যাল লাইন পাবো, অর্থাৎ কন্ট্রোলেও পাবো, টেস্টেও পাবো। আর যদি নেগেটিভ হয় তাহলে শুধু কন্ট্রোলেই আমি লাইনটা পাবো, ঠিক আছে। মনে রাখবা কন্ট্রোলে একটা দাগ থাকাই লাগবে, মানে কন্ট্রোল মানে বোঝায় যে আচ্ছা আমি যে ব্লাডটা দিছি সেটা ঠিকঠাক ছিল বা স্যাম্পলটা ঠিক ছিল। কিন্তু যদি কন্ট্রোলে কোনো দাগ না থাকে তার মানে সেটা ইনভ্যালিড, টেস্টই হয় নাই। করতে যে আমি স্যাম্পলটা দিছি সেটার মধ্যেই ঝামেলা আছে। সো কন্ট্রোলে একটা দাগ মাস্ট থাকতে হবে, বাট যদি আমরা মানে টেস্টেও পাই তার মানে পজিটিভ, আর যদি টেস্টে না পাই তাহলে নেগেটিভ। কিন্তু কন্ট্রোলে যদি দাগ না থাকে তার মানে টেস্ট ইনভ্যালিড, টেস্টটা হয়ই নেই করা। সো এখানে দেখানো হয়েছে। সো এটা মানে পজিটিভ, এটা মানে হচ্ছে নেগেটিভ, এটা মানে হচ্ছে ইনভ্যালিড, এটা মানেও ইনভ্যালিড, কারণ টেস্টে পাইলাম কন্ট্রোলে পাইলাম না, এটা মানে তো ইনভ্যালিড। সো দেখো এতে এই জায়গায় আমি ব্লাডটা দিব, এখানে বাফার দিব। এটা ফাস্ট, সিম্পল, মানে সেভারাল টেস্ট সিমালটেনিয়াসলি করা যেতে পারে, কোনো স্পেশাল সেট আপ লাগবে না, ইজি করা, বেশি ইকুইপমেন্টের দরকার হয় না, এবং এটা অ্যাকুরেটও।
তবে এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যে এটা হচ্ছে মানে আমাদের থিক ব্লাড ফিল্মস বা ট্র্যাডিশনাল যে আমরা লাইট মাইক্রোস্কোপি যে এক্সামিনেশনগুলো করি থিন ফিল্ম করে, সেগুলোর মধ্যে অত সেন্সিটিভ না। এটার কস্ট মাইক্রোস্কোপিক থেকে দেখা যায় একটু বেশি হইতে পারে। কমনলি ইউজ অ্যান্টিজেন হচ্ছে হিস্টিডিন বিস প্রোটিন, এটা ফ্যালসিপারামের ক্ষেত্রে পাওয়া যায় মেইনলি। তারপরে ল্যাক্টোডিহাইড্রোজেনাস, এটা প্লাজমোডিয়াম সব স্পিসিসের ক্ষেত্রে পাওয়া যাবে। আর অ্যালডোলেস, যেটা অ্যালডোলেস, এটা সবার ক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা, আর প্লাজমোডিয়াম গ্লুটামেট ডিহাইড্রোজেনাস, এটাও পাওয়া যেতে পারে। তো কমপ্লিকেশন কি কি হইতে পারে সিভিয়ার, মানে ফ্যালসিপারাম ম্যালেরিয়ার হাইপার প্যারাসাইটেমিয়া হইতে পারে, অনেক বেশি প্যারাসাইটিক লোড থাকতে পারে ব্লাডে, ফলে সিভিয়ার অ্যানিমিয়া হবে, মাল্টি অর্গান ড্যামেজ হবে। এবং অ্যানিমিয়াটা নর্মোসাইটিক টাইপের হয়, লিভারে ঝামেলা হবে, জন্ডিস হবে হেমোলাইসিসের কারণে। সেরিব্রাল ম্যালেরিয়া হইতে পারে, অ্যালজিড ম্যালেরিয়া। মনে রাখবে অ্যালজিড ম্যালেরিয়া মানে হচ্ছে যখন সার্কুলেটরি কলাপস হচ্ছে ম্যালেরিয়ার কারণে, সার্কুলেটরি ফেলিয়ার হচ্ছে, তখন সেটাকে বলে আমরা অ্যালজিড ম্যালেরিয়া। সেপ্টিসেমিক ম্যালেরিয়া মানে হচ্ছে যখন এর সাথে ম্যালেরিয়া ইনফেকশনের সাথে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনও সাথে আসে, ফলে ইমিউন সাপ্রেশন। কারণ আলটিমেটলি কি একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের বোন ম্যারোকে কিন্তু সাপ্রেস করতে পারে ম্যালেরিয়ার ফলে আলটিমেটলি ইমিউন সাপ্রেশন হতে পারে। সো যার ফলে অন্য ইনফেকশনও হতে পারে, রেনাল ফেলিয়ার করতে পারে, অ্যাকুট কিডনি ইনজুরি কিন্তু হতে পারে হিমোগ্লোবিনুরিয়ার মাধ্যমে, বা রেনাল পারফিউশন বা রেনালে ব্লাড সার্কুলেটরি কলাপসের কারণে। ব্ল্যাক ওয়াটার ফিভার, যখন হিমোগ্লোবিন ইউরিন দিয়ে পাস করতেছে, তখন কিন্তু হিমোগ্লোবিনুরিয়া হবে, এবং যার ফলে ডার্ক কালার ইউরিন আমরা পাবো, যেটাকে ব্ল্যাক ওয়াটার ফিভার বলতেছি। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এর মধ্যে হচ্ছে ভমিটিং, ডায়রিয়া, এগুলো থাকতে পারে, ফলে ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো হবে, হাইপোগ্লাইসেমিয়া হওয়া পসিবল। আর প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনের মধ্যে ম্যাটার্নাল মর্টালিটি অনেক বেশি হতে পারে, অ্যাবর্শন, স্টিল বার্থ, বাচ্চা জন্মগ্রহণ করলেও মরা, মানে বিষয়টা এরকম আর কি। অ্যাবর্শন হইতে পারে, আবার বাচ্চা হইলেও সেটা লো বার্থ ওয়েট হবে। আর হাইপোটেনসিভ শক হইতে পারে, পালমোনারি ইডিমা, ARDS হওয়া পসিবল, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হওয়া পসিবল। পার্নিশিয়াস ম্যালেরিয়া নামে একটা টার্ম আছে, যেটাকে আমরা কমপ্লিকেটেড ম্যালেরিয়ার আরেক নাম হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। সো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা হচ্ছে, এবং এফেক্টিভ ট্রিটমেন্ট যদি না দেওয়া হয়, তাহলে 1 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পার্সেন্টটা মারা যেতে পারে এই ম্যালেরিয়াতে। সো ওই যে এখানে কি ঘটে, ওই যে আমরা বলে আসছিলাম না, সাইটো অ্যাডারেন্স। সো আরবিসিগুলো এখানে এন্ডোথেলিয়ামের সাথে সাইটো অ্যাডারেন্স হয়ে যায়। সো সাইটো অ্যাডারেন্সের পরে দেখা যায় যে যেগুলা নর্মাল ছিল আরবিসি, সেগুলো মানে আনএফেক্টেড আরবিসিগুলোকে কী করে নিজেদের দিকে নিয়ে আসে, ফলে এখানে রোজেট ফর্মেশন হয়, এবং আলটিমেটলি ভাস্কুলার একটা ব্লকেজ তৈরি হবে, এবং ব্লকের ফলে দেখা যায় ব্লাড ঠিকঠাক চলাচল করতে পারবে না, সবগুলো এখানে এসে লিকি হয়ে যাচ্ছে, ফলে ব্লাড ঠিকঠাক চলতে পারতেছে না। দেখো এখানে যদি ব্লাড মানে সেলগুলো এসে জমে থাকে, তাহলে কি হবে, ব্লাড ঠিকঠাক চলাচল করতে পারবে না। আচ্ছা, ইন্টারনাল অর্গান যদি এরকম হয়, ফলে হাইপক্সিয়া হবে, ফলে ব্লাড অক্সিজেন সাপ্লাই ঠিক করে পারতেছে না। এবং ভাইটাল অর্গান যদি এরকম হয়, যেমন ব্রেন, কিডনি, লাং, যেমন কিডনিতে হইলে ব্রেনাল পারফিউশন হবে, পার্সেন্টটা শকে মরে যাবে। আর ব্রেন হইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সেরিব্রাল ম্যালেরিয়াতে হাইপারপাইরেক্সিয়া হবে, অনেক জ্বর থাকবে, মেন্টাল স্ট্যাটাস অল্টার থাকবে, কোমা থাকবে, প্যারালাইসিস থাকতে পারে। অ্যালজিড ম্যালেরিয়াতে কোল্ড ক্রামি স্কিন থাকবে, কারণ সার্কুলেটরি ফেলিয়ার হয়েছে, শক হবে পার্সেন্টার। সেপ্টিসিমিক ম্যালেরিয়াতে অনেক বেশি কন্টিনিউয়াস ফিভার থাকবে, এবং নিউমোনিয়া, সিনকোপ, এগুলোও কিন্তু থাকতে পারে। তারপরে অ্যালজিড ম্যালেরিয়াতে ভমিটিং, ডায়রিয়া, এগুলোও থাকতে পারে, এবং স্টুল দিয়ে ব্লাডও বের হইতে পারে। সো দেখো কত কিছু হইতে পারে অ্যাকচুয়ালি। সেরিব্রাল ম্যালেরিয়াতে ফিভার কি কি থাকতে পারে সেগুলো বলে আসছে, এবং মর্টালিটি বেশি, 20 থেকে 50% কেসে মর্টালিটি হইতে পারে। ব্ল্যাক ওয়াটার ফিভার কি সেটাও আমরা বলে আসছি, এবং ব্ল্যাক ওয়াটার ফিভারকে প্রিসিপিটেট করতে পারে যেমন কুইনিং ইউজ, বা প্রেগনেন্সির টাইমটা, বা কোল্ড, সানবাথ এক্সপোজার, ফ্যাটিক ট্রমা, এক্সরে ট্রিটমেন্ট অফ দ্য স্প্লিন, এই জিনিসগুলো আরও বেশি প্রিসিপিটেট করতে পারে ব্ল্যাক ওয়াটার ফিভারকে। ব্ল্যাক ওয়াটার ফিভার মানে কি, যে সিভিয়ার কমপ্লিকেশন হিসেবে যখন ফ্যালসিপারাম ইনফেকশনের টাইমে ম্যালেরিয়াল হিমোগ্লোবিনিয়া হচ্ছে, তাই হিমোগ্লোবিন ইউরিন দিয়ে বেরোচ্ছে সেই টাইমটাকে। সো ইউরিনটা এই টাইমে ব্ল্যাক হয়ে যায়, ডার্ক হয়ে যায়, হিমোগ্লোবিন প্রেজেন্স থাকার কারণে। কারণ হিমোগ্লোবিন প্রেজেন্স আছে ঠিক আছে, বাট যখন সেটা আবার বাহিরে আসতেছে এবং ইয়ারের এক্সপোজারে আসতেছে, তখন কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে আর কি। এবং প্যাথোজেনিসিসটা কি, যেহেতু সিভিয়ারে হিমোলাইসিস হচ্ছে, ব্লাডে হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে, ফলে এটা ইউরিন দিয়ে আবার বের হচ্ছে, ইউরিন দিয়ে বের হচ্ছে, তখন সেটা ডার্ক রেড ব্ল্যাক হচ্ছে যখন ইয়ারের সংস্পর্শে। এবং হিমোগ্লোবিন কিন্তু গ্লোমেরুলাসের সাথে ড্যামেজ করতে পারে, ফলে রেনাল ফেলিওর ইভেন্চুয়ালি হওয়া পসিবল। হিমোগ্লোবিনের সাথে ফিভার, অনেক বেশি উইকনেস থাকা, ভমিটিংও থাকা, বিলিয়াস ভমিটিং, মানে বাইল বেরোচ্ছে ভমিটিংয়ের সাথে, ভমিটাসের সাথে। আর ব্ল্যাক ওয়াটার বা ইউরিনের কালার ডার্ক, এটা তো হবেই। কমপ্লিকেশন হিসেবে রেনাল ফেলিওর, অ্যাকিউট লিভার ইনজুরি, সার্কুলেটরি কলাপস, বা অ্যালজিড যে ম্যালেরিয়া সেটা হইতে পারে। অ্যালজিড ম্যালেরিয়া মানে সার্কুলেটরি কলাপস, সেক্ষেত্রে অ্যাসোসিয়েটেড থাকতে পারে ভমিটিং, ওয়াটারি ডায়রিয়া, এবং ব্লাডি স্টুল ইন দ্য ফিসিস, বা ব্লাডি ফিসিস আর কি। আচ্ছা, তার বাদে হচ্ছে সেপ্টিসেমিয়া, পালমোনারি ইডিমা ইনফেকশন, ব্লিডিং, হাইপারটেনশন, এইগুলো কজ হিসেবে কাজ করে, আসলে এইগুলো হিসেবে আলটিমেটলি অ্যালজিড ম্যালেরিয়া হতে পারে। সো ট্রিটমেন্ট হিসেবে যেহেতু সার্কুলেটরি কলাপস হয়েছে, ফ্লুইড দিব, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ দেওয়া যেতে পারে, এবং অ্যান্টিবায়োটিক্স কিন্তু দেওয়া যাইতে পারে যদি মানে সাথে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন থাকে।
হাইপার অ্যাক্টিভ স্প্লিনোমেগালি সিন্ড্রোম বা এসএসএস একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে যখন স্প্লিনোমেগালি হয় অ্যাকচুয়ালি এন্ডেমিক ম্যালেরিয়াল রিজনে দেখা যায় ট্রপিক্যাল আফ্রিকা বা এশিয়াতেও এরকম হইতে পারে যে ট্রপিক্যাল স্প্লিনোমেগালি সিন্ড্রোম এটা কিন্তু থাকে। কেন এটা হয়? দেখা যায় ইমিউনোলজিক্যাল রেসপন্স যখন একজন মানুষের রিপিটেড ম্যালেরিয়া ইনফেকশন হচ্ছে, বারবার হচ্ছে, অ্যান্টি ম্যালেরিয়াল প্রোফাইলেক্সিস অর্থাৎ প্রোগুয়ানিল, ঠিক আছে, তারপর হচ্ছে মেফ্লোকুইন, সেরকম বেশ কিছু ড্রাগস আছে যেগুলো আসলে ট্রাই করা যেতে পারে। এয়ারপোর্ট ম্যালেরিয়া মানে কি? নন এন্ডেমিক জোন, যেখানে ইউজুয়ালি ম্যালেরিয়া হয় না, যেমন এয়ারপোর্টের কাছে। তবে এখানে দেখা যায় যে কোনো কারণে যদি এয়ারপোর্ট মানে প্লেনের মাধ্যমে, ঠিক আছে, অ্যানোফিলিস মসকিটো, ফিমেল অ্যানোফিলিস মসকিটো, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে, তখন কিন্তু দেখা যায় এরা ট্রান্সমিশন করতে পারে অ্যাক্সিডেন্টালি, এক জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশে ইম্পোর্টেড হয়ে চলে আসছে, ঠিক আছে। এইভাবে সেপ্টিসেমিক ম্যালেরিয়া যেটা, এখানে মানে হাই গ্রেড ফিভার থাকবে, প্রোস্ট্রেশন থাকবে এবং মাল্টি অর্গান ফেইলিওর থাকবে, এটা তো থাকবে। এবং এখানে দেখা যায় খুবই ডেথ রেট খুবই হাই যদি আনট্রিটেড থাকে। হাইপার প্যারাসিটিমিয়ার কথা যদি বলি, এখানে 30 থেকে 40% আরবিসি দেখা গেছে ইনফেক্টেড হয়ে গেছে প্লাজমোডিয়াম স্পিসিস দ্বারা। এখানে হাই মর্টালিটি রেট থাকে। এক্সচেঞ্জ ট্রান্সমিশন এখানে করতে হবে। আমরা ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস যখন পড়ি, ঠিক আছে, আমরা সেটা হইতে পারে পিডিয়াট্রিক্সে পড়ি, মেডিসিনে পড়ি, তো এই কন্ডিশনটা তো আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশনটা কিন্তু করি। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ দিয়ে আমরা ট্রিটমেন্ট কিন্তু করতে পারি। সো কমপ্লিকেশন অফ কুইনিন অ্যান্ড কুইনিডিন ট্রিটমেন্ট ইন ম্যালেরিয়া, সো এই ড্রাগগুলো যদি আমরা দিই তাহলে সেটা হাইপোগ্লাইসিমিয়া কিন্তু করতে পারে। এগুলো আমরা ম্যালেরিয়াতে কিন্তু ইউজ করি। দেখা যায় যে কিভাবে হয়, কারণ ইনসুলিন রিলিজ বাড়াই দেয়, ফলে ইনসুলিন রিলিজ যদি বাড়াই দেয় তাহলে বেশি বেশি গ্লুকোজ কনজাম্পশন হয় এবং গ্লুকোজ তাহলে কম থাকবে ব্লাডে। এই গ্লুকোজ কনজাম্পশন কার দ্বারা বেশি হবে? পেশেন্ট দ্বারা বেশি হবে। প্লাজমোডিয়াম প্যারাসাইটও গ্লুকোজ নেবে, খাবে। আর ম্যালেরিয়ার ট্রিটমেন্ট কি, এটা নিয়ে আর কথা না বলি, কারণ আগেই বলে আসছি, আর ফার্মাকোলজিতে খুব সুন্দর করে এটা পড়বা।